পারে। ডিফারেন্ট হলেও আমাদের পুরনো যে এক্সিস্টিং ডাটা আছে, কারণ সব কিছুতে হিস্ট্রিক্যাল বেজে চলে বেশিরভাগ জায়গায়, তো ওই হিস্ট্রিগুলোকে মেনটেন করে নতুন ডাটাগুলোকে আমাদের নতুন নিয়ম অনুযায়ী এখানে আবার ইমপ্লিমেন্ট করে ইমপ্লিমেন্ট করার জন্য ডাটাটাকে রেডি করতে হবে টেস্টিং করার মাধ্যমে। তাহলে এসেনশিয়ালি ডাটাটাকে প্রিজার্ভ করতে হবে উইদাউট এনি করাপশন অর লস ডিউরিং মাইগ্রেশন। মাইগ্রেশনের সময় যদি কোনো করাপশন হয় ডাটাতে বা কোনো ডাটা লস হয়, তাহলে নতুন সিস্টেমে গিয়ে বা আপডেটেড মডার্ন সিস্টেমে গিয়ে ওই ডাটাটা প্রপারলি ইনস্টল করা সম্ভব হবে না, অথবা ডাটার ইন্টিগ্রিটি অনুযায়ী ইনকমপ্লিট ডাটা থাকতে পারে অথবা অ্যাকুরেট ডাটা নাও থাকতে পারে। তাহলে ডাটা ইন্টিগ্রিটি প্রিজার্ভেশনটা আমাদের জন্য এই লিগেসি সিস্টেম থেকে নতুন সিস্টেমে মাইগ্রেট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরেরটাতে বলা আছে ডিটেইল প্ল্যানিং। ডিটেইল প্ল্যানিং ফেজটা কি, আমরা ওই ওই প্রতিষ্ঠানের বিজনেস অপারেশনের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে ইফেক্টিভ মাইগ্রেশন প্ল্যানটা করতে হবে। বিজনেস অ্যানালাইসিস করা এই জন্য দরকার যে এখানে কোন মেথডে আমি আসলে ডাটাটাকে ট্রান্সফার করলে এই প্রতিষ্ঠানের বিজনেসে হ্যাম্পার হবে না বা অপারেশনটা ইন্টারাপ্টেড মানে আনইন্টারাপ্টেড থাকবে। তো ওই প্ল্যানিং করে তারপর আমাদের ডিটেইল মাইগ্রেশনের প্ল্যানিং করতে হবে। তাহলে মাইগ্রেশন প্ল্যানিংয়ের সময় আমাদের যেটা প্রয়োজন, ডাটা কোনটা কোনটা আমাদের এখানে থাকবে, যদি কোনো এক্সট্রা ডাটা মেটা ডাটা থেকে রিমুভ করতে হয় তাহলে অ্যানালাইসিস করে ওই এক্সিস্টিং ডাটাটা রেখে বাকিটা রিমুভ করার জন্য অ্যাপ্রুভাল নিতে হবে। কারণ আমরা চাইলেই যারা ডাটা মাইগ্রেশন নিয়ে কাজ করবে তারা কোনো ডাটা রিমুভ করতে পারবে না ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া। তাহলে প্ল্যানিং অলসো ইনভলভ অ্যাসেসিং পটেনশিয়াল গ্যাপস, কম্পেটেবিলিটি ইস্যু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট এনভায়রনমেন্ট। টার্গেট এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের নিউ অ্যাপ্লিকেশন, মডার্ন অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট ওটাই হচ্ছে আমাদের এখানকার এনভায়রনমেন্ট। তাহলে প্ল্যানিং ফেজে আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে যে এইটার ডাটাগুলোর এলিমেন্টগুলো যেন সঠিক থাকে। এলিমেন্ট কিভাবে আমরা চেক করতে পারি, ডাটার ফরম্যাট, ডিপেন্ডেবল ডাটা যদি থাকে তাহলে কোনটার উপর কোনটা ডিপেন্ডেন্সি আছে, এবং বিজনেসের রুলসগুলো প্রপারলি অ্যাড্রেস করে আমাদের ডাটা এলিমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে। তাহলে এই উপরের দুইটা প্যারা থেকে আমরা তিনটা নতুন শব্দ শেখার চেষ্টা করছি। একটা হচ্ছে যে এখানে ডাটার এলিমেন্ট। ডাটার এলিমেন্ট আমরা এলিমেন্ট আগে থেকেই জানি, কিন্তু এখানকার এলিমেন্ট হচ্ছে যে আমরা কোন ফরম্যাটে ডাটাকে ট্রান্সফার করতেছি ওইগুলো সব ঠিক আছে কিনা। ডিপেন্ডেন্সি যদি ডিপেন্ডেবল ডাটা হয় তাহলে ওইটাও এখান থেকে কাভার করে নিয়ে আসা এবং বিজনেসের রুলগুলো মেনে প্রপারলি ডাটার রিকোয়ারমেন্ট অ্যাড্রেস করে তারপরে মাইগ্রেশন প্ল্যানিং করা, এবং পুরো প্ল্যানিংটা আমাদেরকে ডিটেইল লেভেলে করতে হবে। তাহলে ডাটা এলিমেন্ট বলতে কি কি বুঝবো আমরা, যদি এমন হয় যে ডাটা এলিমেন্ট বলতে কি কি বোঝায়, একটা প্রশ্ন যদি আসে আমাদের পরীক্ষায়, তাহলে ডাটা এলিমেন্টের বেসিক পার্ট হচ্ছে যে বেসিক ইউনিটস অফ ডাটা, হ্যাঁ, স্পেসিফিক মিনিং এবং অ্যাট্রিবিউট যেগুলোর আছে, যদি এই দুইটা কাভার করে তখন আমরা ক্রিটিক্যাল এলিমেন্ট হিসেবে বলতে পারি যে ডাটা ফরম্যাট, ডিপেন্ডেন্সি অ্যান্ড বিজনেস রুলস। তাহলে এই যে ডাটা এলিমেন্ট এটা কোথায় কোথায় ব্যবহার হবে বা ডাটাগুলিকে নিয়ে আমরা কি কাজে ব্যবহার করব, পরবর্তী ধাপটা কি, আমরা কমনলি এই ডাটাগুলিকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ইউজ করতে পারি, মানে ডাটাবেজের মধ্যে থাকবে, বা যদি এটা প্রোগ্রামিং ডাটা হয় তাহলে প্রোগ্রামিংয়ের কাজে লাগবে। ডাটা মডেলিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি, ডাটা স্ট্যান্ডার্ড সেট সেট করতে পারি, এবং সিস্টেম ডিজাইনের ক্ষেত্রেও আমাদের এই ডাটা প্রয়োজন হবে। তারপরে আছে হচ্ছে টেস্টিং। যেই ডাটাটা আমরা লিগেসি সিস্টেম থেকে মাইগ্রেট করে নতুন সিস্টেমে নিয়ে যাব, নেওয়ার আগে একবার টেস্ট করতে হবে। কারণ মাইগ্রেশন প্রসেসে যদি কোনো ধরনের ইন্টারাপশন হয় তাহলে এই নিউ সিস্টেমে ডাটাটা গিয়ে আর ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না। তাহলে এখানে যতগুলি ফাংশন আছে নিউ সিস্টেমের, সবগুলো ফাংশনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ডাটাটাকে টেস্টিং করা, যতটুকু এখান থেকে অ্যাকুরেট, সিকিউরিটি এবং পারফরমেন্স অ্যানালাইসিস করে ডাটাটাকে নিয়ে ইউজেবল করা যায়। তাহলে রিগোরাস টেস্টিং এর পার্টের মধ্যে ইনিশিয়াল ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে মাইগ্রেশনের পূর্ব পর্যন্ত সবকিছু টেস্টিং এর আন্ডারে কনফার্ম করার পরে আমরা ডাটাটা মাইগ্রেট করতে পারবো।
from the initial data extraction to final loading and validation in the new system. Any issues identified during testing should be resolved promptly before the migration is complete. যদি কোনো ইস্যু থাকে তাহলে মাইগ্রেশন কমপ্লিশনের আগেই আমাদের এটা কনফার্ম করতে হবে অথবা অ্যাড্রেস করে সলভ করে রিজলভ করতে হবে। লার্নিং অবজেক্টিভের পরের অংশ হচ্ছে ইলাস্ট্রেট দ্য ডেপ্লয়মেন্ট ফেজ অফ নিউ সিস্টেম ইনক্লুডিং ইনস্টলেশন কনফিগারেশন অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস। তাইলে এখানে কয়েকটা শব্দ ডেপ্লয়মেন্ট, এটা একটু আমাদের বোঝা দরকার, ডেপ্লয়মেন্ট ফেজ বা ডেপ্লয়মেন্ট কাকে বলে। এরপর ইনস্টলেশনের পার্ট, কনফিগারেশনের পার্ট এবং ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস, এই কয়েকটা শব্দ আমরা একটু এমনিতে আমরা সবাই জানি, আর একটু ডিটেইলে জানার চেষ্টা করি। কেউ যদি আমাদেরকে সহযোগিতা করেন যে ডেপ্লয়মেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। স্যার ডেপ্লয়মেন্ট বলতে ডেভেলপমেন্ট স্টেজ থেকে প্রোডাকশন স্টেজে নিয়ে যাওয়াকে বোঝায়। জি, এটা শাব্দিক অর্থে আমরা বুঝতে পারছি, বাট আইটির জন্য হয়তো আর একটু স্পেসিফিক হলে ভালো। অন্য কেউ যদি আমাদের কোনো স্যার সাজেশন দিতে পারেন আইডিয়া থেকে। স্যার এটা মেইনলি যে ডেভেলপ করা যে সফটওয়্যারটা রয়েছে সেটা যেন সবাই ইউজ করতে পারে, এই জন্য সার্ভারে বা সফটওয়্যারের মেইন প্রোডাকশন লেভেলে নিয়ে যাওয়া, ডিপ্লয় করে দেওয়া যাতে সবাই এটা ইউজ করতে পারে। আচ্ছা, আমি একটু সহজ করি, মানে সহযোগিতা করি, পরে আপনারা বললে আরো ভালো হবে। মানে ডেপ্লয়মেন্ট ফেজ বা প্রসেসটা হচ্ছে এমন, ডেলিভারিং অ্যান্ড রানিং এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন অর সিস্টেম ইন এ স্পেসিফিক এনভায়রনমেন্ট। তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন কিনে কিনে আনতে পারি, এটা যে কোনো স্পেস থেকে কিনে আনা যেতে পারে, যে কোনো প্রতিষ্ঠান থেকে কিনে আনা যেতে পারে। কিনে আনার পরে যখন ওইটা আমাদের প্রতিষ্ঠানে আমরা ইনস্টলেশন করব বা ওইখানে যখন আমরা ডেপ্লয়মেন্ট ফেজে থাকবো, তখন আমাদেরকে কাভার করতে হবে যেখান থেকে আমরা এটা কিনেছি ওইখান থেকে তারা যে ডেলিভারি করেছে এবং ওইটা আমাদের সিস্টেমে যে প্রপার অ্যাপ্লিকেশন অনুযায়ী রান করতেছে, অথবা সিস্টেমের স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী এনভায়রনমেন্ট অনুযায়ী এটা কাজ করতেছে, এই প্রক্রিয়াটা হচ্ছে ডেপ্লয়মেন্ট ফেজ। তাহলে ডেপ্লয়মেন্টের প্রসেসটা হচ্ছে এরকম যে ডেলিভারিং অ্যান্ড রানিং এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন অর সিস্টেম ইন এ স্পেসিফিক এনভায়রনমেন্ট। কারণ যদি আমি আমার সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা রান করে ফেলি তাহলে তো আমার স্পেসিফিক এনভায়রনমেন্ট কাভার করেই যাচ্ছে। কোনো কোনো জায়গায় এইভাবে বলা আছে ডেলিভারিং অ্যান্ড রানিং এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, কোনো কোনো জায়গায় আছে সিস্টেম ইন এ স্পেসিফিক এনভায়রনমেন্ট। তাহলে এখান থেকেও তো একটা শর্ট কোশ্চেন হতে পারে যে হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই ডেপ্লয়মেন্ট। তাহলে ডেপ্লয়মেন্টের বিষয়গুলো আমরা এইভাবে চিন্তা করতে পারি, কারণ ছোট ছোট প্রশ্ন হয়তো কোথায় থেকে এমসিকিউ হবে আমরা জানি না, কাজে এগুলোর মিনিং সবাই বুঝে গেলে পরবর্তীতে আমাদের জন্য সহজ হবে এগুলো উত্তর করতে পারাটা। তাহলে ইনস্টলেশন ফেজ কি, তাহলে ইনস্টলেশনের পার্টটা কি, কনফিগারেশনের পার্টটা কি, এবং চেঞ্জ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস আমরা কি বুঝি। এখানে এই চারটা ওয়ার্ড সম্বন্ধে বেসিক ক্লিয়ার থাকলে আমরা প্রশ্নগুলি যদিও ওরা হয়তো কখনো কখনো একটু কঠিন ইংরেজি ব্যবহার করে, কঠিন শব্দ ব্যবহার করে, যেই শব্দগুলো আমরা প্রপার বুঝতে নাও পারি, কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার থাকলে আমরা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে উত্তর দিতে পারবো আর কি। তাহলে ইনস্টলেশন কখন হয়, সফটওয়্যার পারচেজের কোন ফেজে গিয়ে ইনস্টলেশন হয়, ইনস্টলেশনের আগের অ্যাক্টিভিটি কি, ইনস্টলেশনের পরের অ্যাক্টিভিটি কি। ইনস্টলেশনের জন্য আমাদের আগে হার্ডওয়্যার রেডি থাকতে হবে বা হার্ডওয়্যার সেট আপটা রেডি থাকতে হবে। হুম। তারপরে ইনস্টলেশনের জন্য যদি নেটওয়ার্কের প্রয়োজন হয় তাহলে নেটওয়ার্ক কনফিগারেশন করে নিতে হবে। তারপরে হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনে যাবে। ইনস্টলেশন হওয়ার পরে ইউজার অনুযায়ী আমরা ইউজারদের অ্যাক্সেসগুলো সেট আপ করবো, যদি টেস্টিংটা প্রপার হয়ে থাকে তাহলে তারপরে আমরা ইউজারদের অ্যাক্সেসটা সেট আপ করবো। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, যে ইনস্টলেশনের পার্টে কি কি কম্পোনেন্ট আমাদের কাভার করছে, এটা আমরা মনে রাখার চেষ্টা করি। খেয়াল করেন যে ইনস্টলেশনের আমাদের কোন ফেজে হয়, ইনস্টলেশনের পূর্বের কাজ কি, ইনস্টলেশনের পরবর্তী কাজ কি। আমরা এখানে ডিটেল লিখেছি, দেখেন ইনস্টলেশন রেফার্স টু দ্য প্রসেস অফ সেটিং আপ দ্য সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার
রিকোয়ার্ড ফর দ্য নিউ সিস্টেম। তাহলে যে কোনো সিস্টেম হইলেই হবে না, নিউ সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেট আপ করাটাই হচ্ছে ইনস্টলেশন। এখানে কয়েকটা স্টেপে কাজ করে। প্রথমে হার্ডওয়্যারটা সেট আপ করতে হয়, এখানে আমরা উপরে নিচে লিখছি কারণ বইতে এভাবেই পাওয়া যায়। প্রথমে হার্ডওয়্যারটা সেট আপ করে, সেট আপ করার পরে যদি নেটওয়ার্ক লাগে তাহলে নেটওয়ার্ক কনফিগারেশন করে, তারপরে সফটওয়্যার ইনস্টলেশন, দেন হচ্ছে ইউজার অ্যাক্সেস সেট আপ, যে কোন ইউজার কতটুকু কাজ করতে পারবে, কার কতটুকু অ্যাক্সেস থাকবে। তাহলে সফটওয়্যার ইনস্টলেশনে বলতে দ্য সফটওয়্যার কম্পোনেন্টস ইনক্লুডিং দ্য কোর অ্যাপ্লিকেশন database and supporting tools are installed on the appropriate server or user machine. দেন এরপরে হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন, কারণ হার্ডওয়্যারটা তো আমরা আগেই সেট আপ করেছি। তারপরে হচ্ছে ইউজার অ্যাক্সেস সেট আপ। আচ্ছা, ইউজার অ্যাক্সেস সেট আপটা আমরা বুঝি কিনা, ইউজার অ্যাক্সেসটার মিনিংটা কি? স্যার আমার সফটওয়্যারটা যে যে ইউজাররা ইউজ করবে তাদেরকে, মানে সবাই তো ইউজ করতে পারবে না, নির্দিষ্ট কিছু ব্যক্তি ইউজ করতে পারবে, তাদেরকে অ্যাক্সেস দেওয়াটাই হচ্ছে মূলত ইউজার অ্যাক্সেস। তাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য ম্যানেজমেন্টের আসলে নিজের কিছু পলিসি থাকে, যে কে কোন ডিপার্টমেন্টে কে কোথায় কাজ করে। কখনো কখনো এইচআর এর পলিসি অনুযায়ী হয়, অথবা ছোট প্রতিষ্ঠান হলে দেখা যায় যে ওইরকম প্রপার স্টাফিং থাকে না, একই পার্সন হয়তো একাধিক রেসপন্সিবিলিটি পালন করতে হয়। সেক্ষেত্রে তারা ইউজারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ইউজারের অ্যাকসেপ্টেন্স অনুযায়ী তারা ইউজারকে সেট আপ করে। এটার আরেকটা কারণ হচ্ছে যে আনঅথরাইজ অ্যাক্সেস যেন কেউ নিতে না পারে, কারণ এখানে যেহেতু অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকবে, এরকম একজন টিম মেম্বারকে যদি সব ধরনের ডাটার অ্যাক্সেস দেওয়া হয়, সেটা আনঅথরাইজ ইউজও করতে পারে বা ভুল করে এক ডাটার সাথে আরেক ডাটাকে ম্যাচ করে ফেলতে পারে। এই জন্য ইউজারদের রিকোয়ারমেন্ট বা তার হায়ারার্কি অনুযায়ী, তার কাজের গভীরতা অনুযায়ী, কাজের স্কোপ অফ ওয়ার্ক অনুযায়ী, বা আরেকভাবে যদি বলেন জব ডেসক্রিপশন অনুযায়ী, তাকে কিছু কিছু এরিয়ার অ্যাক্সেস দেওয়া হয় যেগুলোতে সে কাজ করতে পারবে, কারণ ফুল সিস্টেমটাতে তার কাজ করার প্রয়োজন নাই। এই নির্দিষ্ট করার ব্যাপারটা ম্যানেজমেন্ট করে থাকে। ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিস্টেম ইঞ্জিনিয়াররা বা সিস্টেম যারা কনফিগারেশন করে, তারা আমাদের এই ইউজারদের অ্যাক্সেসগুলো সেট আপ করে দেয়। দেন আছে কনফিগারেশন। Then once the system is installed, it needs to be configured to meet the specific needs of the organization. অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে কনফিগারেশন করে নেওয়া। কনফিগারেশনটাও দুই কারণে প্রয়োজন। একটা হচ্ছে সিস্টেমের এমনিতেই একটা কনফিগারেশন রিকোয়ার্ড, যেটা সিস্টেম থেকে সবসময় রিকোয়ারমেন্ট থাকে। আবার আরেকটা হচ্ছে অপারেশনাল অ্যাক্টিভিটি অনুযায়ীও আমাদের কনফিগারেশন করার প্রয়োজন হয়, যে আমি আমার এইটার কোন ফেসে কি কাজ করব, ওই অনুযায়ী কনফিগারেশনটা রেডি করায় নিতে হয়। তাহলে সিস্টেম কনফিগারেশনের আন্ডারে কয়েকটা কাজ আছে। সিস্টেম কনফিগারেশন করলে আবার কাস্টমাইজেশনের প্রয়োজন হয়, রিপোর্ট অ্যাডজাস্ট করার জন্য বা ইউজারদেরকে মডিফাই করার জন্য। কখনো কখনো দেখা যায় যে থার্ড পার্টি টুলস ইউজ করতে হয়। থার্ড পার্টি টুলস ইউজ করলে আসলে এখানে কাস্টমাইজেশন করে ওগুলো ইন্টিগ্রেট করাইতে হয়। এরপরে এনভায়রনমেন্টের জন্য একটা কনফিগারেশনের প্রয়োজন হয়, ডেভেলপমেন্ট টেস্টিং ফেজে বা প্রোডাকশন ফেজে। দেন এরপর আছে সিকিউরিটি কনফিগারেশন, যে আমি যে সফটওয়্যারটা পারচেস করে ইনস্টল করলাম, এটা সিকিউর রাখার জন্য আমার এটারও একটা আলাদা কনফিগারেশন করে, বা তাদের সফটওয়্যার প্রতিষ্ঠান যারা ডেভেলপার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কনফিগারেশনটা স্টাবলিশ করতে হয়। তাহলে নতুন আরেকটা শব্দ এখানে আসছে, থার্ড পার্টি সফটওয়্যার বা থার্ড পার্টি টুলস। থার্ড পার্টি টুলস আমরা কেন ব্যবহার করি এটাও একটু ক্লিয়ার হওয়া দরকার। আর থার্ড পার্টি টুলস ব্যবহার করলে কনফিগারেশন কোথায় লাগতেছে, বা অ্যাক্সেস পয়েন্ট বা ইন্টিগ্রেশন কোথায় লাগতেছে। আমরা কি কনফিগারেশন সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার? না হলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, আমরা তো আছি আলোচনা করার জন্য। তাহলে কনফিগারেশনের পার্টটাতে কি কি কাজ হয়, কনফিগারেশন কেন করব, কোথায় করব, নতুন সিস্টেমে করব নাকি পুরনো সিস্টেমে করব, কনফিগারেশনের পরবর্তী ধাপগুলো কি? তো নতুন সিস্টেমে করবো। কনফিগারেশন হচ্ছে যে 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 কোম্পানি যেভাবে নিজের মতো করে কাজ করে সেভাবে হচ্ছে সেট আপ করা আর কি হচ্ছে।
আমি যতটুকু বুঝেছি। জি জি, না আপনার এটা আইডিয়াটাই ঠিক আছে। তা আমরা একটু ডিটেলে যেতে চাই কেন, কারণ আমরা এটা বারবার বললে আরও যারা বুঝতে পারে নাই বা বলতে সময় পাচ্ছে না, তারা হয়তো শুনতে আবার দ্বিতীয়বার শুনলে এটা কাজে লাগবে। এরপরে আমাদের নেক্সট টপিকসটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস। তাহলে আমরা যে নতুন সিস্টেমটা পারচেস করলাম, সিস্টেম যারা ডেভেলপ করেছে বা যারা সেল করছে তারা তো এইটা বিভিন্ন প্রতিষ্ঠানে সেল করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এটা ইমপ্লিমেন্ট করে। তাহলে আমাদের প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা কিছু কাস্টমাইজ করি বা আমরা কিছু পরিবর্তন করতে চাই, হ্যাঁ, রেগুলার প্রসেস থেকে আমরা অনগোয়িং প্রসেসে কিছু যেতে চাই, তাহলে এইখানে যে চেঞ্জটা আসবে এই চেঞ্জের প্রক্রিয়াটাই হচ্ছে ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস। তাহলে ম্যানেজমেন্ট অফ চেঞ্জের মূল পার্টটা কোথায় হয়? হ্যাঁ, যখন আমরা কোনো সফটওয়্যার পারচেস করার পরে কোথাও আমরা দেখি আমাদের সিস্টেমের সঙ্গে ম্যাচ করছে না। যখনই ম্যাচ করে না, যদি এইটা সিস্টেম ইন্টিগ্রেশনের পার্ট হয়, তাহলে আমরা হয়তো এটা বলি যে আমার কাস্টমাইজেশন লাগবে। আর যদি কোনো ভার্সন অথবা কোনো ছোটোখাটো ভুল ত্রুটি থেকে থাকে, যেটাকে আমরা বলি বাগ ফিক্সিং, আপডেট অথবা এনহ্যান্সমেন্ট, তিনটা শব্দ ব্যবহার হয় সিস্টেমের সাথে। একটা হচ্ছে বাগ ফিক্সিং বা বাগ ফিক্সেস, একটা হচ্ছে আপডেট অথবা এনহ্যান্সমেন্ট। তাহলে বাগ ফিক্সিং মানে সফটওয়্যারের মধ্যে যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি বা সমস্যা থেকে থাকে, ওইটাকে সঠিক করার বা আপডেট করার কাজটা হচ্ছে বাগ ফিক্সিং, বা সফটওয়্যারের ভার্সন পরবর্তীতে আপডেট হয় অথবা এনহ্যান্সমেন্ট হয়। তাহলে চেঞ্জ ম্যানেজমেন্টের অন্য কোনো কারণ না থাকলেও এই তিনটা কারণেও চেঞ্জ হতে পারে। তাহলে চেঞ্জ ম্যানেজমেন্টটা আমাদেরকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে, যে এই চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসটা কিভাবে হবে এবং কোন কোন পার্টে হবে, এবং প্রপারলি ইভালুয়েট করা হয়েছে কিনা বিফোর ডেপ্লয়মেন্ট। চেঞ্জ যেটা আমরা আনতে চাচ্ছি আমাদের সিস্টেমে, এটা ডেপ্লয় করার আগে প্রপার ইভালুয়েশন করা, টেস্টিং করা এবং ডকুমেন্টেড করা, যে পূর্বে কি ছিল, বর্তমানে কি, এটা থেকে আমরা কি কি বেনিফিট পাবো। এই যে প্রক্রিয়াগুলো, যেহেতু এটা দুইটা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে, কাজে এটা কমপ্লিটলি ইনফর্মাল না হয়ে ফর্মাল এবং অ্যাপ্রুভাল প্রসেসটা রিটেন হইলে ভালো। হ্যাঁ, বা রিটেন যদি না হয় অ্যাটলিস্ট ইমেইলে বা সিস্টেমের মধ্যে ডকুমেন্টেড হইলে ভালো। সব কিছু ভার্বাল হইলে এখানে ভুল ত্রুটি বা বুঝার বা ঘাটতি থাকতে পারে, অথবা দুইজনের মধ্যে ইনফরমেশনের গ্যাপ থাকতে পারে। কাজেই এটা যেহেতু ক্রস দুইটা প্রতিষ্ঠানের মধ্যে হয়, এজন্য এই পুরো প্রসেসটা ফর্মাল অ্যাপ্রুভাল প্রসেসের মাধ্যমে করতে হয়, এবং এটার জন্য পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয়, এই জন্য অডিট ট্রেল মেনটেন করতে হয়। কয়েকটা শব্দ কিন্তু আমাদের এখানে চলে আসছে: অ্যাপ্রুভাল প্রসেস, ফর্মাল অ্যাপ্রুভাল প্রসেস, অডিট ট্রেল। এরপরে সফটওয়্যারের তো ডেভেলপমেন্টের আসলে শেষ নাই, ম্যানেজমেন্টেরও শেষ নাই, কারণ চেঞ্জ তো হতেই থাকবে। এই জন্য কি করতে হবে, প্রত্যেকটা ভার্সনকে কোনো একটা সুনির্দিষ্ট নামে বা ক্যাটাগরিতে আলাদা করতে হবে, যেন সেপারেটলি আইডেন্টিফাই করা যায় যে কোন ভার্সনে কি ছিল। এই জন্য এটা বলে ভার্সনিং অ্যান্ড প্যাচেস। তাহলে আমরা যেই ভার্সনগুলো পারচেস করলাম বা তারা আমাদেরকে প্রোভাইড করলো, এগুলো ইমপ্লিমেন্টেশনের আগেই প্রপার অ্যাসেসমেন্ট করে এখানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা বা কোনো ফাংশনের আরও ইমপ্রুভ করার প্রয়োজন কিনা, এই ধরনের বাগ ফিক্সিংগুলো চেক করার পরে, সিকিউরিটি অ্যানালাইসিস করার পরেই এখানে ইমপ্লিমেন্টেশনে বা ডেপ্লয়মেন্টে যাওয়া হয়। তাহলে ডেপ্লয়মেন্ট ফেজে এস্টাবলিশিং প্রসেসটা থাকে এবং ওইখানে কোন ভার্সনটা এস্টাবলিশ করা হলো এইটা ডিটেল মেনশন করা থাকে, যেন কোনো প্রয়োজন হলে চাইলেই ভার্সনটাকে আইডেন্টিফাই করে কারেক্টিভ মেজার নেওয়া যায়। এরপর আছে মনিটরিং অ্যান্ড ফিডব্যাক। যখনই কোনো ইমপ্লিমেন্টেশনের পরে কোনো চেঞ্জ আসে বা পোস্ট ডেপ্লয়মেন্টে কোনো চেঞ্জ আসে, তখন এটা মনিটরিং করার ব্যাপার থাকে বা ইউজারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যায়। কারণ এই ক্রুশিয়াল সিস্টেমের মধ্যে যে আমরা চেঞ্জটা আনলাম, ইউজাররা এই কাজ করে তারা প্রপারলি তাদের সার্ভিস বা তাদের রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করতে পারছে কিনা, এই ফিডব্যাকটা প্রথমে জানা দরকার। এরপরে নতুন কোনো ইফিসিয়েন্সি ঘাটতি হলো কিনা বা ইনএফিসিয়েন্সি এখানে আইডেন্টিফাই হয় কিনা, এর সাথে রিকোয়ার্ড প্যাচের যে রিকোয়ারমেন্টগুলো ছিল, যে সেগুলো সব কিছু তারা পূর্ববর্তী সিস্টেম থেকে অ্যাজ ইট ইজ রেখেছে, ওখানে খুব বেশি বড় পরিবর্তন হয় না, বা যেটা আমার ইউজার ইউনিটে বা আমার স্টেক হোল্ডারদের কাছে প্রবলেমেটিক মনে হয়। তাহলে আমার আগের সিস্টেমের যে লোগো, সিস্টেমের মধ্যে আমরা যে ধরনের ইনফরমেশন ব্যবহার করতাম, এগুলো সহই যেন আমাদের কাস্টমারদের কাছে বা আমাদের স্টেক হোল্ডারদের কাছে ইনফরমেশন, ডাটা বা রিপোর্টগুলি যায়। কাজে এটাও একটা মনিটর করার ব্যাপার, যে চেঞ্জ করার পরে একটা নতুন সিস্টেম ডেপ্লয়মেন্ট করলো, করার পরে দেখা গেলো যে আমাদের সিস্টেম থেকে আমাদের লোগোটা নাই হয়ে গেছে বা রিপোর্টের ফরম্যাটটা পরিবর্তন হয়ে গেছে,
ইউজারদের যে ডাটা দিতাম ওই ইউজাররা ডাটাগুলো সহজে রিড করতে পারছে না, ডাটার সাথে আরও কিছু ইনফরমেশন অ্যাড হয়ে গেছে যেটা তাদেরকে কনফিউজিং করে। এইরকম ব্যাপারগুলোতে অবশ্যই আমাদেরকে প্রপার ম্যাট্রিক্স মেনে বা ইনফরমেশন মেনে তারপরে করতে হবে। এরপর ইউজারদেরকে প্রপার ট্রেন আপ করা, কারণ যেই চেঞ্জটা আসছে যদি প্রয়োজন হয় তাহলে ইউজারদেরকে ট্রেন আপ করা অথবা তাদেরকে ডকুমেন্টেশন দিয়ে দেওয়া, তারা ডকুমেন্টেশন দিয়ে দিলে নিজেরাও দেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারবে। এরপরে পোস্ট ডেপ্লয়মেন্টে যদি কোনো সাপোর্ট লাগে, পরিবর্তনগুলো ইমপ্লিমেন্ট করার পরে দেখা গেলো টেকনিক্যাল ইরর যদি কিছু হয় অথবা অনগোয়িং সাপোর্টের প্রয়োজন হয় এবং সাপোর্টগুলো যেন যদি এসেনশিয়ালি প্রোভাইড করতে পারে, এই ম্যাথোডোলজিগুলো কনফার্ম করার জন্য পোস্ট ডেপ্লয়মেন্টও সাপোর্ট একটা প্রয়োজন হয়, কারণ ওই সিস্টেমটা তো আগে থেকেই জানা থাকে না সব কিছু। ইমপ্লিমেন্টেশনের পরে কখনো কখনো তাদের ট্রাবল শুটিংয়ের প্রয়োজন হয় বা বিভিন্ন প্রশ্ন থাকলে ম্যানেজমেন্ট তাদের সফটওয়্যার ডেভেলপার বা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর নিয়ে নেয় বা প্রবলেম হলে এগুলো রিজলভ করে নেয়। এটা হচ্ছে পোস্ট ডেপ্লয়মেন্ট সাপোর্টের অংশ। তাহলে আমরা যদি ক্লিয়ার হই তাহলে পরের পার্টটাতে আমরা মুভ করতে পারি। এখানে আমরা 3টা এরিয়া দেখলাম: ইনস্টলেশন, কনফিগারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস। এরপরে আছে যে আইডেন্টিফাই দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অফ ডেপ্লয়েড সিস্টেম থ্রু রিভিউজ, ফিডব্যাক কালেকশন অ্যান্ড পিনপয়েন্টিং এরিয়া ফর এনহ্যান্সমেন্ট অফ ইমপ্লিমেন্টেশন। তাহলে আমাদের যে আইটি অ্যাসেট আছে এই আইটি অ্যাসেটকে প্রপারলি ম্যানেজ করার পার্টটাই আমাদের এখানে আলোচনা করা। তাহলে কোনো কিছু যদি প্রপারলি ম্যানেজ হয় তখন দুইটা শব্দ আমাদের কাছে একদম কমনলি চলে আসে, একটা হচ্ছে ইফিসিয়েন্সি আর একটা হচ্ছে ইফেক্টিভনেস। ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস দিয়ে আমাদের আইটি সিস্টেমকে কিভাবে ইভালুয়েট করা যায় বা ইফেক্টিভলি এটা কাজ করছে। টু অ্যাসেস দ্য ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অফ ডেপ্লয়েড সিস্টেম, অর্গানাইজেশনস নিড টু সিস্টেমেটিক্যালি রিভিউ সিস্টেম পারফরমেন্স। তাহলে এখানে দুইটা শব্দ দেখা হয়েছে। আমরা কিন্তু এই রিভিউটা ম্যানুয়ালি করলে সম্ভব নাও হতে পারে, এই জন্য সিস্টেমের মাধ্যম দিয়ে বা আরেকটা সিস্টেম দিয়ে এই সিস্টেমটাকে রিভিউ করতে হবে যেটা প্রপারলি পারফরমেন্স করছে বা কাজ করছে। এরপরে কালেক্ট ফিডব্যাক ফ্রম ইউজার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স অ্যান্ড আইডেন্টিফাই এরিয়া ফর ইমপ্রুভমেন্ট। তাহলে এইখানে যে এরিয়াগুলোতে ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে ওইটাও আইডেন্টিফাই করে আমাদের অ্যাকনলেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ এই ইমপ্রুভমেন্টের প্রক্রিয়াটা যেখান থেকেই করতে চাই সিস্টেম ইন্টিগ্রেশনে আমাদের অবশ্যই সফটওয়্যার ডেভেলপার বা আমাদের সার্ভিস প্রোভাইডারের হেল্প নিতে হবে। তাহলে এইখানে কতগুলো প্রক্রিয়া, সিস্টেম রিভিউর প্রক্রিয়াগুলোর মধ্যে কি কি আছে: পারফরমেন্স অডিট, কমপ্লায়েন্স চেক এবং সিস্টেম হেলথ চেক। এই 3টা হচ্ছে আমাদের বেসিক চেক, বা এর বাইরেও যদি কোনো অ্যাডিশনালি রিকোয়ারমেন্ট হয় ওটা ওই পার্টিকুলার বিজনেসের জন্য রিকোয়ারমেন্ট হতে পারে। কমনলি পারফরমেন্স অডিট, ওই সিস্টেমটা অ্যাপ্লাই করার পরে আমরা কি কি বেনিফিট পাচ্ছি, বেনিফিটের মধ্যে আমরা করতে পারি যে পারফরমেন্স লেভেল অ্যানালাইসিস করতে পারি, সার্ভিস ডেলিভারি বা মেশিনের প্রসেসিং স্পিড অ্যানালাইসিস করতে পারি, ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি এবং স্কেলেবিলিটি, যে ইনফরমেশন একসাথে কত পরিমাণে এই সিস্টেম থেকে ডেলিভার্ড করা যায় বা ডিপ্লয় সিস্টেম থেকে আউটপুট পাওয়া যায়। তাহলে এখানে মেজারিংয়ের কতগুলো টুলস আছে এগুলো ইউজ করতে পারি, টাইম দিয়ে করতে পারি, ট্রানজেকশনের ভলিউম দিয়ে, সিস্টেমের আপ টাইম এবং ইউটিলাইজেশন থেকে। কমপ্লায়েন্স চেক, কমপ্লায়েন্সের ক্ষেত্রে সবার আগে হচ্ছে রিলিভেন্ট লিগ্যাল বা রেগুলেটরি কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই পার্ট থেকেই। এবং রেগুলেটরি কমপ্লায়েন্স মোস্টলি হয় এক্সটার্নাল পার্ট থেকে, রেগুলেটররা যে গাইডলাইন বা অ্যাপ্লাই করতে বলে আমরা ওইটা কমপ্লায়েন্স মেনে আমাদের সার্ভিস এবং ইনফরমেশন ডেলিভারি করছি কিনা। তাহলে এনশিওর দ্য সিস্টেম মিট অল রিলিভেন্ট লিগ্যাল, রেগুলেটরি অ্যান্ড ইন্টারনাল স্ট্যান্ডার্ড। এই 3টাই একসাথে কমপ্লায়েন্সের কথা বলা হয়েছে এবং এটা রিভিউ করে সিকিউরিটি অ্যাসেসমেন্ট করা অথবা ডাটা ইন্টিগ্রিটি চেক করে আমাদেরকে অপারেশনাল গাইডলাইন মেলে অপারেশনটা চালাতে হবে। এরপরে সিস্টেম হেলথ চেক, কারণ যে কোনো সিস্টেম ইমপ্লিমেন্টেশনের পরে এটা যে কোনো সময় সমস্যা হতে পারে, এই জন্য রেগুলারলি টেকনিক্যাল আসপেক্ট থেকে ডাটাগুলোকে অ্যানালাইসিস করা এবং সিস্টেমটাকেও অ্যানালাইসিস করা যায় দুইটাই আসলে প্রপারলি কাজ করছে কিনা, বা যদি এখানে কোনো ধরনের আনরিজলভ সিস্টেম ইরর থাকে ওইগুলোকে রিজলভ করে আপডেটেড করা অথবা সিস্টেমটাকে অপটিমাইজড লেভেলে পারফরমেন্স করতে পারে এরকমভাবে অ্যানালাইসিস করা।
যখন আমরা এই ধরনের অ্যানালাইসিস করতে তখন কমনলি চলে আসে যে প্রত্যেকটা সিস্টেমেরই একটা ভালনারেবল এরিয়া থাকে, এই ভালনারেবিলিটিস গুলোকেও আসলে প্রপারলি অ্যাড্রেস করা এবং যদি নেগেটিভলি কোনো কিছু থাকে এখানে ওইগুলোকে ইমপ্রুভ করে নেওয়া। পরের ধাপে আছে হচ্ছে ফিডব্যাক কালেকশন। Feedback from user and other stakeholder is critical to understanding how well the system is performing in real world condition. Collecting feedback can be done through various method. এই ভেরিয়াস মেথড দিয়ে এখানে 4টা পার্টকে হাইলাইট করা হয়েছে, বাট এর বাইরেও যদি কোনো আপডেটেড সিস্টেম এসে থাকে ওইটাও আন্ডারে চলে আসবে। তাহলে ইউজার সার্ভে অ্যান্ড ইন্টারভিউ, এটা খুবই পুরনো মেথড, যে কোনো সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা এটার ফিডব্যাক কালেকশনের জন্য সার্ভে করা হয় বা তাদেরকে ইন্টারভিউ করা হয়। এরপরে নির্দিষ্ট একটা ফোকাস গ্রুপের সাথে ডিসকাশন করা হয়। তাদেরকে ইন্টারভিউর পরে নির্দিষ্ট ফোকাস গ্রুপের সাথে ডিসকাশন, এবং এর মধ্যে স্টেক হোল্ডার থাকে, এর মধ্যে ইউজাররা থাকে, ম্যানেজার বা বিভিন্ন পার্টি সাপোর্টে যারা থাকে তারাও থাকতে পারে, বা এখানে সিস্টেমের ইফেক্টিভনেস লিমিটেশনগুলো অ্যানালাইসিস করার জন্য যারা টপ ম্যানেজমেন্ট তারাও ইনফরমেশন প্রোভাইড করে, পটেনশিয়াল এনহ্যান্সমেন্টগুলো আলোচনা করা হয়। হেল্প ডেস্ক টিকেট অ্যান্ড সাপোর্ট লগ, এটাও একটা ইভালুয়েশনের ব্যাপার যে কতবার এটা হেল্প ডেস্কে সাপোর্টের জন্য ফোন কল করেছে। কারণ একটা সিস্টেমে যদি আসলে ঘন ঘন সাপোর্ট নিতে হয় হেল্প ডেস্কের অপারেটরদের বা ইউজারদের, তাহলে ওই সিস্টেমটা প্রপারলি কাজ করছে না বা ইফেক্টিভলি রান করছে না। এরপরে ইউজেস অ্যানালাইটিক্স, ইউজ অ্যানালিটিক্সের ক্ষেত্রে খেয়াল করা হয় যে ট্রানজেকশন ডাটা, ফিচার ইউজেস, পেজের ভিউ, বা ওই সিস্টেমে এটা কতটুকু সময় পর্যন্ত আপ টাইমে ছিল, এগুলো অ্যানালাইসিস করে অ্যানালাইটিক্যাল যে রিপোর্ট পাওয়া যায় হচ্ছে ইউজেস অ্যানালাইটিক্স। ইউজ অ্যানালিটিক্সের উপরেও তারা ডিপেন্ড করে, কারণ ফ্রিকোয়েন্টলি এই রিপোর্টটা পরিবর্তন হয় না। ইন্টারভিউয়ার বা সার্ভেয়ারদের মতামত পরিবর্তন হতে পারে, কিন্তু অ্যানালাইটিক্সগুলো অ্যাজ ইট ইজ থাকে, এটা সিস্টেমের ইনবিল্ড বিহেভিয়ার থেকে জেনারেট হয়। তো এই জন্য দেখা যায় যে ফোকাস গ্রুপে ডিসকাশনেও ফিডব্যাক পরিবর্তন হতে পারে, বা ইউজারের সার্ভে বা ইন্টারভিউ থেকে ফিডব্যাক পরিবর্তন হতে পারে, কিন্তু অ্যানালাইটিক্স থেকে ফিডব্যাক একদম হঠাৎ করে বিপরীত দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, বা ভুল রিপোর্টিং হওয়ার তেমন কোনো সুযোগ নাই। সিস্টেম যেটা রিফ্লেক্ট করবে সেটাই আসলে সিস্টেম অ্যানালাইটিক্স থেকে দেখা যাবে। তাহলে সিস্টেমের উপর যখন আমরা ফিডব্যাক বা রিভিউ পাবো, রিভিউ পেলে এমন কিছু এরিয়া ডিফাইন হতে পারে যে এরিয়াগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার বা এনহ্যান্সমেন্ট দরকার। এখন আমাদের এটাই আলোচনা, পিন পয়েন্টিং এরিয়া ফর এনহ্যান্সমেন্ট, কোন কোন এরিয়া আমাদের এনহ্যান্স করতে হবে এটাকে পিন পয়েন্ট করা বা ফাইন্ড আউট করে ওইটাকে ইমপ্রুভমেন্টের জন্য নিয়ে যাও। আইডেন্টিফাইং এরিয়াস ফর এনহ্যান্সমেন্ট ইনভলভ অ্যানালাইজিং দ্য gathered review and feedback to determine where the system can be improved. তাহলে analyzing bottlenecks and performance issues, addressing usability challenges, system optimization, feature enhancement and security and compliance improvement, এই এরিয়াগুলোতে একটা নির্দিষ্ট সময় পর পর সবসময় এনহ্যান্সমেন্টের প্রয়োজন হয়, এই জন্য এগুলো কমনলি আসছে। এর বাইরেও যদি কোনো ইন্টিগ্রেটেড এরিয়া থাকে যে এরিয়াতে এনহ্যান্সমেন্ট দরকার, ওইটা হয়তো ওই প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলোচনায় আসতে পারে। কমনলি হচ্ছে যে অ্যানালাইজিং বটলনেক্স অ্যান্ড পারফরমেন্স ইস্যু, সবসময়ই খেয়াল করা হয় যে এই প্রতিষ্ঠানের এই সফটওয়্যারের কি কি প্রবলেম আছে, কেন আসলে এটা লোড টাইম বেশি নিতেছে বা ফ্রিকোয়েন্টলি ডাউন থাকতেছে, অথবা লং টাইম ধরে ট্রানজেকশন করতে গেলে কেন এটা সময় বেশি নেয়। এই ধরনের অ্যানালাইসিসগুলো করে বটলনেকগুলোকে পারফরমেন্সে সলভ করার চেষ্টা করা হয়। এরপর অ্যাড্রেসিং ইউজেবিলিটি চ্যালেঞ্জেস, এখানে নেগেটিভলি যেটা হয় যে অ্যাড্রেস করা হয় ইউজাররা যখন কাজ করে তখন তারা কি কি ডিফিকাল্টিস ফেস করে, বা কোনো ফিচার এখান থেকে নেগেটিভ ফিচারে হয়েছে কিনা। তাহলে ইউজেবিলিটি ইস্যুগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজারদের ডিমান্ড এবং ইউজারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়। ওয়ার্কফ্লো, তারপরে ইউজারদের ইন্টারফেস, স্ট্রিমলাইনিং টাইম, বা এর সঙ্গে যদি কোনো স্টেক হোল্ডারের ইন্টার কানেক্টিভিটি থাকে, সিম্পলিফাইং প্রসেস ফর প্রোভাইডিং বেটার ডকুমেন্টেশন, মানে দুইটা পার্টির মধ্যে ডকুমেন্টেশন প্রক্রিয়াটা সহজ করাও এটার একটা পার্ট, যে কিভাবে এটার চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা যায়।
দেন আছে সিস্টেম অপটিমাইজেশন। ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের একটা বড় পার্ট হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন, এবং এটার ক্ষেত্রে কিছু প্রসেস এবং কিছু রিপিটেটিভ টাস্ক ম্যানেজ করতে হয়। কারণ আমরা যদি সিস্টেমটা অপটিমাইজ করতে চাই তাহলে জানতে হবে যে সর্বোচ্চ কত শতাংশ এটা সার্ভিস প্রোভাইড করতে পারে, কাজে একই কাজ রিপিটেডলি করে এটাকে টেস্ট করা হয়। ফিচার এনহেন্সমেন্টের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে যে যেসব ফাংশনালিটিসগুলো এই সফটওয়্যারের মাধ্যমে কমপ্লিট করা হয়, আরও কোনো ইমপ্রুভ ফাংশন বা ইমপ্রুভ ফিচার এখানে অ্যাড করা যায় কিনা, বা অন্য কোনো রিপোর্ট থেকে এই রিপোর্টটাকে আরও এনহেন্স করার সুযোগ আছে কিনা। সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স ইমপ্রুভমেন্ট, কারণ সবসময় আমাদের চারদিকে লোকজন থাকে যে কখন এটাকে কম্প্রোমাইজ করার সুযোগ পাওয়া যায়। কম্প্রোমাইজ মিনস হচ্ছে আমার যে সিস্টেমটা আছে এখানে যদি কেউ আনঅথরাইজ অ্যাক্সেস নিতে পারে, বা কোনোভাবে সে আমার এই প্রোটেক্টেড সিস্টেমটাকে আনপ্রোটেক্টেড করে এখান থেকে ইনফরমেশন বা ডাটা ডিস্ট্রয় করতে পারে, বা এখান থেকে কম্প্রোমাইজ করে ডাটা নিয়ে আমাদেরকে রিস্কি সিচুয়েশনে ফেলে দিতে পারে। এই জন্য আমাদেরকে রেগুলারলি সিকিউরিটি চেক বা কমপ্লায়েন্স ইমপ্রুভমেন্টগুলো দেখে রাখতে হবে। ম্যাট্রিক্স ফর ইভালুয়েটিং এফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস, এইটার আসলে স্পেসিফিক ম্যাট্রিক্স নাই, বাট ইফেক্টিভনেস অ্যানালাইসিস করার জন্য বা ইফিসিয়েন্সি অ্যানালাইসিস করার জন্য স্ট্যান্ডার্ড কিছু বেঞ্চমার্ক টুলস আছে। সেগুলো হচ্ছে ডাউন টাইম, আপ টাইম, যে কোনো সিস্টেম একবার এরর হইলে কত সময় লাগে এটাকে আবার পুনরায় চালু করতে বা এটাকে রিভাইভ করতে। রেসপন্স টাইম, যদি আমরা খেয়াল করি যে এটা কত সময় ধরে সিস্টেমটা একটা ইউজারের রিকোয়েস্টকে রেসপন্স করতে সময় নেয়, ট্রানজ্যাকশন প্রসেস করতে সময় নেয়। দেন হচ্ছে আমাদের এখানে আরেকটা ইয়ে থাকে যে ইউজারদের রেট, ইউজাররা কত সহজে এটা নিজেরা চেঞ্জগুলো অ্যাডপ্ট করতে পারে, শিখে নিতে পারে। ইউজার অ্যাডপশন রেট। ইরর রেট, যে কাজ করতে গেলে ইউজার যদি পারফর্ম করে প্রপারলি তারপরেও সিস্টেম নিজে থেকেই রিপোর্ট ইরর করে বা সিস্টেম ফেইলিওর হয়, এটা দিয়েও পারফরমেন্স বা ইফিসিয়েন্সি অ্যানালাইসিস করা যায়। কস্ট ইফিসিয়েন্সি, যে যেই সিস্টেমটা আমরা পারচেস করছি এটা কতটুকু কস্ট ইফেক্টিভ, মানে ভ্যালু ফর মানি। দেন হচ্ছে ইনভেস্টমেন্টের উপরে যে আরওআই আছে এটা দিয়েও ইফিসিয়েন্সি অ্যানালাইসিস করা যায়, যে অনেক বেশি ইনভেস্টমেন্ট কিন্তু ওইটা দিয়ে ফ্যাসিলিটি বা আমাদের বিজনেসে গ্রোথ অনেক কম। তো এইগুলো প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট এবং রেভিনিউ জেনারেশনের ক্যালকুলেশন থেকেও আরওআই নির্ধারণ করা যায়। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স ফর ইভ্যালুয়েটিং ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস। দেয়ার আছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস, মানে যে কোনো প্রসেসই আসলে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টেস্ট করতে হয়, আপডেট, ট্রেনিং অ্যান্ড সাপোর্ট। কারণ শুরু থেকে যে সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করেছি সিস্টেমে কিছু পরিবর্তন আসছে, এই জন্য রেগুলার ট্রেনিং অ্যান্ড সাপোর্টটা লাগে। এবং যখনই ট্রেনিং সাপোর্ট এবং চেঞ্জেসগুলো আসে তখন চেঞ্জ ম্যানেজমেন্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট পার্ট, এখানে এটা কন্টিনিউয়াসলি ইমপ্লিমেন্টেশনে রিভিউ করতে হয়। আমরা তো সামনে আগে যাচ্ছি, আপনারা বুঝতেছেন বা কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। কিছু তো কেউ বলতেছেন না, আসলে আমরা সব বুঝতেছি কিনা বা আমি শুধু পড়ে যাচ্ছি। আমাদের পার্টিসিপেন্টদের মতামত চাই। স্যার বুঝতেছি। বোঝা যাচ্ছে স্যার। জি, আলহামদুলিল্লাহ, আপনারা বুঝলেই আমাদের এটা সামনে ভালোভাবে আগাবে। না হলে প্রশ্ন করবেন, যেখানে গিয়ে আমরা পারবো না প্রশ্ন করবেন। আচ্ছা, এরপরের টপিকসটা আছে ডেমনস্ট্রেট প্রবলেম অ্যান্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট অ্যাড্রেসিং ডিসরাপশন while identifying root cause to prevent recurring issue, ensuring the stability and reliability of IT service। কয়েকটা পার্ট এখানে দেখেন। যদি এখানে কোনো প্রবলেম হয় বা ইনসিডেন্ট হয় তাহলে এইটা ম্যানেজমেন্ট কিভাবে করছে ওইটা অ্যাড্রেস করা, এবং ওইটার ক্ষেত্রে যদি কোনো ডিসরাপশন হয়ে থাকে কেন ডিসরাপশন হয়েছে ওইটার সমস্যাগুলির কারণ খুঁজে বের করা, মানে রুট কজ অ্যানালাইসিস করা, আইডেন্টিফাই করা।
এবং এটা যেন রিকারিং না ঘটে এই জন্য প্রিভেন্টিভ মেজার কন্ডাক্ট করা। এরপর আছে এনশিওর স্টাবিলিটি, যে এভাবে কাজ করছে সিস্টেম ঠিক সেভাবে যেন সুন্দর করে কাজ করতে পারে বা কাজ করতে থাকে। এইটাও আমাদের রিলায়েবলি আইটি সার্ভিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এরপর আছে কি প্রবলেম অ্যান্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট আর কি কম্পোনেন্টস অফ আইটি সার্ভিস ম্যানেজমেন্ট। এই দুইটা বলছে কি সার্ভিস, কিন্তু এটা সবার আগে আমরা খেয়াল করি যে এটা স্টেবল কিনা এবং রিলায়েবল কিনা। তাহলে স্ট্যাবিলিটি এবং রিলায়েবিলিটির মিনিংটা আমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার, এটা খুবই কমন শব্দ। আইটি সার্ভিসেস মে রিজলভিং ডিসরাপশন ইফিসিয়েন্টলি অ্যান্ড আইডেন্টিফাইং আন্ডারলাইং কজেস টু প্রিভেন্ট ফিউচার অকারেন্স। যদি ফিউচারেও কখনো হয়, এটা যেহেতু একবার হয়েছে তখন আমাদের জানা থাকলে পরবর্তীটাও আমরা ম্যানেজ করতে পারি। তাহলে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ইনসিডেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোনো ইনসিডেন্ট যদি হয় তাহলে ফোকাস থাকবে যে কত দ্রুত আমরা আমাদের সিস্টেমটাকে বা সার্ভিসটাকে আবার নর্মাল অপারেশনে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে প্রাইমারি টাস্ক। লেখা দেখেন ইনসিডেন্ট ম্যানেজমেন্ট ফোকাসেস অন রিস্টোরিং নর্মাল সার্ভিস অপারেশন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আফটার অ্যান আনপ্লান্ড ডিসরাপশন অর সার্ভিস আউটেজ। কারণ কোনো সময় তো ডিসরাপশন প্ল্যান করা হয় না, কাজে সবকিছুই আমাদের পরিকল্পনার বাইরেই থাকে। মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অন ইউজার্স অ্যান্ড বিজনেস অপারেশন। তাহলে ইনসিডেন্টের ক্ষেত্রে আমাদের সবার আগে কি দরকার, এটা কেন হয়ে গেলো এটা ডিটেক্ট করা দরকার। তাহলে ডিটেকশন অ্যান্ড লগিং। ডিটেকশন কি, ইনসিডেন্ট আর টিপিক্যালি রিপোর্টেড বাই ইউজার থ্রু ভেরিয়াস চ্যানেল। কারণ যার কাছে প্রথম নজরে আসবে সেই আসলে রিপোর্ট করবে। এখন কার কাছে প্রথমে আসবে এটা আমরা আগে থেকে জানি না, সে তার অবস্থান অনুযায়ী রিপোর্ট করবে। সে যদি বাইরের কেউ হয় তাহলে হেল্প ডেস্ককে ফোন করতে পারে, ভিতরের লোক হইলেও হেল্প ডেস্ককে ফোন করতে পারে, বা একজন অফিসার তার সাথে সরাসরি সিটিওর খুব ভালো সম্পর্ক, সে ডিরেক্ট সিটিওকে ফোন করতে পারে, বা কেউ কাউকে ফোন করলো না মনিটরিং টুলস ইউজ করতে পারে। হ্যাঁ, এরপরে অটোমেটিক অ্যালার্ট বেজে উঠতে পারে, সবাই জেনে গেল। বা ডিরেক্ট অবজারভেশন। ডিরেক্ট অবজারভেশন কি, সরাসরি অপারেশন বন্ধ বা কোনো কিছু নিয়ে অভিযোগ করা, অবজারভেশন জানানো। এই যে ডিটেকশনের যে প্রক্রিয়া, যে এই যে কখন আমাদের ইনসিডেন্ট হবে, ইনসিডেন্ট হলে কার কাছ থেকে কিভাবে জানবো, এইটা আগে থেকে ডিফাইন করা যায় না। এই জন্য অনেকগুলো চ্যানেল এস্টাবলিশ রাখতে হয় টু ডিটেকশন অর ইনফরমেশন কালেকশন অ্যাবাউট ইনসিডেন্ট। এখন এই ইনফরমেশন মাইনর কারণেও দিতে পারে অথবা মেজর কারণেও মানুষ প্রোভাইড করতে পারে। কাজে এটা ইনফরমেশন পাওয়ার পরে ইনসিডেন্টকে অ্যানালাইসিস করে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কি কি আমরা প্রায়োরিটাইজ করতে চাই সেটা গ্রহণ করতে হবে। লগিং এর ক্ষেত্রে যখনই আমাদের কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে ইনসিডেন্ট ডিটেকশন হওয়ার পরে ওই আমাদের যে লগ রিপোর্ট আছে ওইখান থেকে আমরা এইটার ইনফরমেশনগুলো পেয়ে যাই বা ডিটেলটা পেয়ে যাই। কোন সময় ঘটছে, কিভাবে এফেক্ট হয়েছে, কোন কোন পার্টে এটা সার্ভিসে এফেক্টেড হয়েছে, এইটার জন্য ইউজাররা ইম্প্যাক্টেড কিনা, কোন লেভেলে সার্ভিসের আনঅ্যাভেলেবিলিটি হয়েছে, এগুলো সবগুলো সম্বন্ধে একটা ব্রিফ বা ইনফরমেশন, ব্রিফ ডেসক্রিপশন বা ইনফরমেশন পাওয়া যায় ফ্রম লগিং থেকে বা লগিং রিপোর্ট থেকে। এরপরে ইনসিডেন্ট জানার পরে লগইন রিপোর্ট দেখার পরে আমরা এটাকে ক্লাসিফাই করি। ক্লাসিফিকেশন কেন করার দরকার, যে এইটার সঙ্গে আমার ইম্প্যাক্টটা কি আছে, যেখানে আমার ইনসিডেন্টটা ঘটছে ওইটার সাথে ইম্প্যাক্ট কি। ইম্প্যাক্ট কি এটা যে পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, নাকি এটার একটা পার্ট বন্ধ হবে, নাকি এটা হার্ডওয়্যারের ফেলিওর বা সফটওয়্যারের বাগ অথবা ইউজাররা কেউ ভুল করছে। এমন হতে পারে যে আমাদের সিস্টেমে কোনো প্রবলেমই নাই, কোনো একজন ইউজার অপারেশন করতে গিয়ে এরর অপারেশন করছে বা ভুল অপারেশন করছে, সেটাও একটা কারণ হতে পারে। তাহলে এই কারণেও দেখা যাবে যে আমাদের কাছে ইনসিডেন্টের রেসপন্স আসতে পারে। তাহলে আমাদেরকে ক্লাসিফাই করে বুঝতে হবে যে এটা কি ধরনের প্রবলেম। এই ইনসিডেন্ট আর ক্যাটাগরাইজড বেসড অন দেয়ার নেচার। কি কি নেচার, হার্ডওয়্যার ফেলিওর, সফটওয়্যার বাগ, ইউজার এরর, এর বাইরে পাওয়ার ফেলিওর হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। সেই অনুযায়ী আমাদের ক্লাসিফাই করে ইনসিডেন্টটাকে ম্যানেজ করতে হবে। এরপরে প্রায়োরিটি করা, যে কোনটার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হবে এবং এটার ইম্প্যাক্ট বা সিভিয়ারিটি, এটা কতটুকু সিভিয়ার, যে এই প্রবলেমের জন্য আমার প্রতিষ্ঠানের কি কি ক্ষতি হতে পারে, এগুলো সবই আমাদেরকে প্রায়োরিটি করার ক্ষেত্রে হেল্প করবে। এবং বিজনেসে ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে যে এটার জন্য আমার বিজনেসে কি ইম্প্যাক্ট পড়তে পারে, ইউজাররা কতটুকু এফেক্টেড হবে, বা এটার জন্য কোনো ক্রিটিক্যাল সিনারিও বা ক্রিটিক্যাল কোনো কিছু অ্যারাইজ করবে কিনা, বা বিজনেস অপারেশনে বড় ধরনের কোনো ডিসরাপশন হবে কিনা, বা নাকি মাইনর ডিসরাপশন হয়, এটাকে প্রায়োরিটাইজ করা। প্রায়োরিটাইজ করে তারপর এটাকে আমাদের ইনসিডেন্ট ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিসের মাধ্যমে মিটিগেট করার চেষ্টা করতে হবে। তাহলে
ডায়াগনোসিস দরকার, যে আমরা যে ইনফরমেশনটা জানলাম বা যেটা আমরা অ্যানালাইসিস করলাম এইটা কতটুকু সঠিক, এটাও একটু ডায়াগনোসিস করে প্রপার দেখা দরকার। এবং ডায়াগনোসিসের পরে যেটা হয় যে এটাও আসলে আরেকটা এসকেলেশন দরকার, যে এইটা আমি কার কাছ থেকে সাপোর্ট পাবো, কিভাবে সাপোর্ট পাবো, বা প্রাথমিকভাবে কে সাপোর্ট দিবে, সেকেন্ড লেয়ারে বা হায়ার লেয়ারে কে সাপোর্ট দিবে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নাকি আমার এখানকার লোক, নাকি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, নাকি বিজনেস ডেভেলপার মানে সফটওয়্যার ডেভেলপার, এরকম তাকে এসকেলেট করতে হবে যে কার লেভেল থেকে আমাদের এই মুহূর্তে সার্ভিসটা বা সাপোর্টটা রিকোয়ার্ড। এত দ্রুত সার্ভিস বা সাপোর্ট আমরা কেন চাই, তার চাওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা আসলে আমাদের বিজনেসটাকে যত দ্রুত পারি নর্মাল পজিশনে নিতে চাই, আবার ওয়ার্কেবল কন্ডিশনে নিতে চাই। ইনসিডেন্ট রেজুলেশন অ্যান্ড রিকভারি। রেজুলেশনের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে আমরা যে প্রবলেমগুলো জানলাম আমাদের ওয়ার্ক অ্যারাউন্ড বা এর আশেপাশ দিয়ে সব কিছু জেনে রুট কজ অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করে আমরা একটা ইনসিডেন্ট রিজলভের রিপোর্ট করব। That could involve restoring server, applying patches, and restoring from backup or replacing faulty hardware. তাহলে আমরা যে রিপোর্ট করব সেই রিপোর্টের মধ্যে এগুলো মেনশন করা থাকবে যে কোন কাজটা আমাদের এখন করতে হবে, এবং ওইটা করে আমরা এটাকে রিজলভ করব, রিজলভ করে রিকভারি করার পর্যায়ে নিয়ে যাবো যেন বিজনেসটা আবার শুরু করা যায়। এবং ইনসিডেন্টের যে লগ রিপোর্ট ছিল ওটাকে ক্লোজ করতে হবে, যেন বলে ইনসিডেন্ট ক্লোজার। এই প্রবলেমগুলো সলভ হওয়ার পরে রিকভারি হয়ে গেলে অপারেশন যদি নর্মাল হয় তাহলে ইনসিডেন্টের একটা ক্লোজিং টানতে হবে যে এটা হয়েছিল, এই দুর্ঘটনা, এটা সলভ হয়েছে, কি কারণে হয়েছে, ওইটা সহ সবকিছু মিলে অ্যানালাইসিস করবে। আমাদের কি একটা ব্রেকের দরকার আছে আপনাদের, নাকি আমরা একসাথে কন্টিনিউ করে শেষ করে ফেলবো দ্রুত? স্যার 15 মিনিটে একটা ব্রেক দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনাদের মতামত অনুযায়ী সবার জন্য 15 মিনিট ঠিক আছে নামাজের জন্য? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার এখানে 8:30 29ই বাজে, 29.5। ঠিক আছে, তাহলে আমরা 8:45 আবার শুরু করি সবার সম্মতিতে। জি স্যার। আমরা বিরতির পর আবার শুরু করি। এর পরের টপিকসটা ছিল আমাদের প্রবলেম ম্যানেজমেন্ট। প্রবলেম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে খেয়াল রাখতে হয় যে এটার রুট কজটা কি এবং ইনসিডেন্টটা কোন সময় থেকে অ্যাড্রেস হয়েছে, এবং এইটার জন্য আমাদের কি কি ফিচার বা এটা ডিসরাপশনগুলো আছে প্রিভেন্ট করার জন্য। এই ক্ষেত্রে আইটি সার্ভিসের টাইম এবং এটা ইনসিডেন্টের সঙ্গে স্ট্যাবিলিটি এগুলো অ্যানালাইসিস করে এনহেন্স কি বলে স্ট্যাবিলিটিটা এনহেন্সিং করে ওভার দ্য টাইম এটা প্রবলেম ম্যানেজমেন্ট করতে হয়। প্রবলেম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কয়েকটা টাস্ক আমাদেরকে অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। প্রথমে যেটা একটু আগে আমরা জানলাম, প্রবলেম ডিটেকশন বা সেটা লগ রিপোর্ট থেকে আমরা ইনফরমেশনটা জেনে যাই। প্রবলেম ক্যাটাগরাইজড অ্যান্ড প্রায়োরিটাইজেশন, দেখা হচ্ছে রুট কজ অ্যানালাইসিস। এই তিনটা আমাদের হচ্ছে একদম প্রাইমারি টাস্ক। এরপরে প্রবলেম রেজলিউশন অ্যান্ড ওয়ার্ক অ্যারাউন্ড। প্রবলেম রেজলিউশন বা সলিউশনের মূল কাজটা হচ্ছে যে এইটা প্রবলেম সলভ হওয়ার পরে আমরা আবার ইমপ্লিমেন্টেশনে যাই, আইডেন্টিফিকেশন থেকে পার্মানেন্ট সলিউশনে যাই, দেন আমরা রেগুলার টাস্ক শুরু করে দেই। তাহলে এইখানে আমরা যদি বোঝার জন্য আমাদের মনে রাখতে হয় তাহলে প্রবলেম ম্যানেজমেন্টের প্রাইমারি টাস্ক ইনসিডেন্ট ম্যানেজমেন্টের মতোই। হ্যাঁ, ইনসিডেন্টগুলো হয় হঠাৎ করে, প্রবলেমগুলো আসলে রুট কজ অ্যানালাইসিস করে আমরা অ্যানালাইসিস করতে পারি। তাহলে প্রবলেম ডিটেকশনের ক্ষেত্রে ডিটেকশন এবং লগ রিপোর্ট লগিং দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রবলেম সলিউশন বা রিজলিউশন করার জন্য এটাকে ক্যাটাগরাইজ করা দরকার কি ধরনের সমস্যা, এবং এটাকে প্রায়োরিটাইজ করে সলভ করা, কত অল্প সময়ের মধ্যে প্রবলেমটা সলভ করতে হবে, নাহলে বিজনেসে বড় ধরনের একটা ডাউন টাইম হতে পারে বা বিজনেসে বড় ধরনের একটা লস হয়ে যেতে পারে বা ফ্রিকোয়েন্সি অকারেন্স হয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা খেয়াল করি প্রবলেম আর ক্যাটাগরাইজ টু হেল্প আইডেন্টিফাই কমন থিমস অর প্যাটার্নস। তাহলে কিভাবে প্রবলেমটা আমরা ক্যাটাগরাইজ করব, এইটার নেচার দেখে এটা কমন নাকি এটা আসলে হঠাৎ করে একটা কিছু হয়েছে, এরকম হার্ডওয়্যার ফেইলিউর, নেটওয়ার্ক ইস্যু অথবা সফটওয়্যারের বাগ। এটাকে তারপরে প্রায়োরিটাইজ করতে হবে যে এইটার জন্য আমার বিজনেসে ইমপ্যাক্ট কি এবং এই ইমপ্যাক্টটা কতটুকু ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স আছে, যে একটা দুর্ঘটনার পরে আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে এরকম সম্ভাবনা
আছে কি নাই, যদি এরকম সম্ভাবনা থাকে তাহলে ওইটার জন্য আমাদেরকে অবশ্যই প্রপার অ্যাটেনশন দিতে হবে, এটা সলভ করে ফেলতে। কারণ দ্বিতীয়বার যদি একই ধরনের প্রবলেম ঘটে বা এটা কন্টিনিউ চলতে থাকে তখন বিজনেসে বড় ধরনের ইন্টারাপশন চলে আসতে পারে। এরপর হচ্ছে রুট কজ অ্যানালাইসিস বা সংক্ষেপে এটাকে RCA বলে। তাহলে এটার জন্য আমাদের অ্যানালাইসিস করা দরকার যে কি ধরনের সমস্যা হয়েছে এবং ওইটার প্রবলেমটা শুরু হয়েছে কোথা থেকে। কোর অবজেক্টিভগুলো হচ্ছে এইটা বের করা যে এইটা কোন সময় থেকে এই প্রবলেমটা হয়েছে, এবং এর সাথে আরেকটা জিনিস খেয়াল করতে হয় যেটা আসলে রেকারিং ইনসিডেন্ট নাকি আসলে হঠাৎ করে একবার হয়েছে। এবং এখানে কতগুলো আমাদের ইনফরমেশনের বেসিসে রিপোর্ট মেনটেন করতে হয় যে কত ফ্রিকোয়েন্টলি এই প্রবলেমগুলো হয়েছে। এরপরে কোলাবোরেটিভ ইনভেস্টিগেশন, কখনো কখনো শুধু একটা সমস্যা থেকে ডিটেলটা জানা যায় না, তখন দেখা যায় এর সঙ্গে ক্রস ফাংশন আদার্স কোলাবোরেশনটাও প্রয়োজন হয়। অপারেশন টিম, ডেভেলপমেন্ট টিম বা ইনফ্রাস্ট্রাকচার এবং সবাইকে অ্যানালাইসিস করার পরে আমরা আসলে বুঝতে পারি যে এটা আসলে এই জায়গা থেকে প্রবলেমটা অকার হয়েছে বা রুট কজটা অ্যানালাইসিস করা যায়। প্রবলেম রেজুলেশন অ্যান্ড ওয়ার্ক অ্যারাউন্ড। তো প্রবলেম রেজুলেশনের কাজ হচ্ছে যে রুট কজ অ্যানালাইসিস হয়ে গেলে কিভাবে এটা পার্মানেন্টলি সলিউশন করা যায় এবং ইমপ্লিমেন্ট করা যায়। সলিউশন অনেক সময় জানার পরেও ইমপ্লিমেন্ট করতে প্রবলেম হয়, ইমপ্লিমেন্টেশনটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা প্রবলেমটা জানলাম, জানার পরে এটাকে প্রপার অ্যাটেনশন দিয়ে ইমপ্লিমেন্টেশনটাও করলাম, তাহলে যেন ফিউচারে এই ধরনের আর প্রবলেম না হয়। এবং পার্মানেন্ট সলিউশনের দিকে আমাদেরকে সবসময়ই হাইলাইটেড করতে হবে, মানে আমাদেরকে ফোকাস থাকতে হবে যেন কোনো প্রবলেম হলে ওইটার আমরা পার্মানেন্ট সলিউশন করতে পারি বা পার্মানেন্টলি সলিউশনটা ইমপ্লিমেন্ট করা যায়। অনেক সময় সলিউশন খুঁজে পাওয়া যায় কিন্তু ইমপ্লিমেন্ট করতে প্রবলেম হয়। তারপর আছে ওয়ার্ক অ্যারাউন্ড ইন কেসেস হোয়ার দ্য রুট কজ ক্যান নট বি ইমিডিয়েটলি ফিক্স, যখন এটা আসলে সহজেই সলভ করা যায় না, রিসোর্স খুঁজে পাওয়া যায় না বা কনস্ট্যান্ট থাকে অনেক বা কমপ্লেক্স থাকে, তখন অ্যাটলিস্ট কিভাবে কাজটাকে চালায় নেওয়া যায়, মিটিগেট করা যায় বা পরবর্তী পার্মানেন্ট সলিউশন পর্যন্ত যেন অপারেশনটাকে রেগুলার বা সিম্পল করে নর্মালি চালানো যায়, সেই প্রক্রিয়াটাও আমাদের অ্যানালাইসিস করে রাখতে হবে। প্রবলেম কজ এবং ডকুমেন্টেশন, যদি আমাদের এগুলো জানা হয়ে যায় তাহলে প্রবলেমটা কেন হয়েছে এইটা কনফার্ম করতে হবে, করে এটাকে ক্লোজ করে দিয়ে তারপর হচ্ছে ডকুমেন্টেশন করা এবং নলেজটাকে সবার মাধ্যমে শেয়ার করা। এই ধরনের একটা প্রবলেম আমাদের এখানে হয়েছিল, এইভাবে সলভ করে ফেলে সেকেন্ড টাইম বা পরবর্তীতে কখনো যদি এই ধরনের প্রবলেম অকার হয় তাহলে এই রিসোর্স ডকুমেন্টটা ফলো করে আমাদের টিম মেম্বাররা দ্রুত প্রবলেমটা সলভ করতে পারবে। এরপর আছে পোস্ট ইনসিডেন্ট রিভিউ অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো আমাদের যখন কোনো ইনসিডেন্ট এরকম প্রবলেম হয়, ইনসিডেন্ট হয়, এটা সলভ হওয়ার পর আবার রেগুলার অপারেশনও শুরু হয়ে যায়। রেগুলার অপারেশন শুরু হলেও এটাকে একটা কন্টিনিউয়াস রিভিউয়ের মধ্যে দিয়ে অপারেশনটাকে পরিচালনা করতে হলে এটাকে বলা হচ্ছে পোস্ট ইনসিডেন্ট রিভিউ বা সংক্ষেপে PIR, অথবা এটাকে বলে যে প্রবলেম রিভিউ। পোস্ট বলতে পারে অথবা শুধু প্রবলেম রিভিউ বলতে পারে। তাহলে প্রবলেম যেটা হয়েছিল ওইটাকে আবার রিভিউ করে দেখা যে এইটাতে আরো সেকেন্ড বা এরপরে কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা, সম্ভাবনা আছে কিনা। তাহলে আফটার রিজলভিং অ্যান ইনসিডেন্ট অর প্রবলেম এ পোস্ট ইনসিডেন্ট রিভিউ অর প্রবলেম রিভিউ মিটিং শুড বি হেল্ড to evaluate the response process and identify improvement for future incident or problem handling। তাহলে একটা যে ঘটনা ঘটছে ওইখান থেকে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি, এখান থেকে ফিউচারেও যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে কিভাবে ইনসিডেন্টটাকে রিজলভ করা যায় অথবা প্রবলেমটাকে হ্যান্ডেল করে ইজিলি নর্মালি বিজনেসটাকে অপারেশনে অ্যাক্টিভিটিতে আনা যায়। তাহলে রিভিউইং দ্য ইনসিডেন্ট প্রবলেম, এটা রিভিউ করা দরকার অ্যাকনলেজমেন্টের জন্য। Analyzes the incident management and problem resolution process to ensure that it was efficient and effective. Did the team response in a timely manner? Was the root cause identified accurately? যখন আমরা প্রবলেম সলভ করি তারপরে আরেকবার রিভিউ করলে ওইটা নিয়ে আরো ডিটেইল কাজ করার সুযোগ হয় এবং তখন হাতে সময় থাকে, আরো অনেক বেশি সময় নিয়ে ইফেক্টিভলি বা আরো এক্সপিরিয়েন্স টিম মেম্বারের সহযোগিতা নিয়ে রিভিউ করে অ্যানালাইসিস করা যায় যে আসলেই এটা রুট কজটা অ্যানালাইসিস হয়েছিল কিনা, নাকি আসলে একটা প্রবলেম সলভ হয়েছে শুধু ডিটেলটা আমরা জানি না, বা হয়ে থাকলে এটা কত সময়ের মধ্যে হয়েছে
ওই সময়টুকু, রেসপন্স টাইমটুকু এই বিজনেসের জন্য কতটুকু ইম্প্যাক্টফুল, যে এই বিজনেসে এইটুকু সময় আমরা আসলে ইজিলি ম্যানেজ করতে পারি অথবা এটার জন্য বড় ধরনের অপারেশনাল থ্রেট হতে পারে, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে আসলে ইমপ্রুভমেন্টের জন্য সাজেশন দেওয়া। অথবা যদি ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে তারপরেও এইটার উপরে কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, এই পার্টটা হচ্ছে কি আইডেন্টিফাইং ইমপ্রুভমেন্ট, আইডেন্টিফাই এরিয়া ফর ইমপ্রুভমেন্ট ইন দ্য প্রসেসেস সাচ এস রেসপন্স টাইম, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং নিড অর টুলস এনহেন্সমেন্ট, বা কোনো যদি আমাদের এখানে ইমপ্রুভমেন্ট লাগে। এরপরে প্রিভেন্টিভ মেজার, এই ধরনের প্রবলেম যেন ফিউচারে না ঘটে এই জন্য আমরা কি কি প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি। তাহলে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ, পোস্ট প্রবলেম রিভিউ বা ইনসিডেন্ট রিভিউতে আমাদের তিনটা মূল কাজ। একটা হচ্ছে এই ইনসিডেন্টটাকে রিভিউ করা বা প্রবলেমটাকে রিভিউ করে জানা যে এটা আসলে ইফেক্টিভলি আইডেন্টিফাইড হয়েছে এবং সঠিক সময়ে প্রবলেম সলভ হয়েছে, এবং এখানে আরও কোনো ইমপ্রুভমেন্টের জায়গা ছিল কিনা সেখানে ইমপ্রুভ করা, এবং ফিউচারে যেন এই ধরনের ইনসিডেন্ট বা প্রবলেম না ঘটে এই জন্য প্রিভেন্টিভ বা কারেক্টিভ মেজারগুলিকে এনশিওর করা। পরের আইটেমটা হচ্ছে এনশিওরিং স্ট্যাবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি। তাহলে আমরা যে অপারেশনটা রিঅ্যাক্টিভ করলাম এটা যেন স্ট্যাবল সিস্টেমে অপারেশনাল অ্যাক্টিভিটি চালাতে পারে এবং রিলায়েবল ওয়েতে আমরা বিজনেসটা কন্টিনিউ করতে পারি। তাহলে এখানে কি কি থাকবে? প্রাইমারি কাজ হচ্ছে এই আইটি সার্ভিসটা প্রপার ইনসিডেন্ট ম্যানেজমেন্ট মেনে হয়েছে কিনা এইটা অ্যানালাইসিস করা দুইটা পার্ট অফ ভিউ থেকে, একটা হচ্ছে অর্গানাইজেশনাল গোল থেকে এবং প্রবলেম ইনসিডেন্ট ম্যানেজমেন্টের গোল থেকে, যে প্রবলেম ইনসিডেন্ট ম্যানেজমেন্টটা কীভাবে হলো আর অর্গানাইজেশন এই ধরনের প্রবলেমের জন্য কিভাবে রেডি বা কি ধরনের অপারেশনাল থ্রেট অর্গানাইজেশনে আসতে পারে। তাহলে এটার জন্য কি হয়? প্রোঅ্যাক্টিভ মনিটরিং প্রয়োজন হয়, চেঞ্জ ম্যানেজমেন্ট, নলেজ শেয়ারিং এবং প্রিভেন্টিভ মেইনটেনেন্স। তাহলে প্রোঅ্যাক্টিভ মনিটরিং কি? যেন এই প্রবলেম হওয়ার আগেই আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারি, অথবা এটার যদি কোনো উইক এরিয়া থাকে এটাকে ফাইন্ড আউট করে অপারেশনাল থ্রেটগুলোকে এনহেন্স করতে পারি। থ্রেট এনহেন্স করা আসলে এরকম না, থ্রেটটাকে যেন না হয় আমাদের ইফেক্টিভ মেজারগুলোকে এনহেন্স করা। তাহলে এস্টাবলিশিং রোবাস্ট মনিটরিং সিস্টেম টু ডিটেক্ট পোটেনশিয়াল ইস্যুস আর্লি বিফোর দে ডিসরাপ্ট ইউজার অর সার্ভিসেস। ইউজার বা সার্ভিসের ডিসরাপশনের আগেই যদি এটাকে ফাইন্ড আউট করে কাজ করা যায় তাহলে হয়তো বিজনেসে বড় ধরনের কোনো থ্রেট নাও আসতে পারে। চেঞ্জ ম্যানেজমেন্ট, তাহলে যদি কোনো প্রোঅ্যাক্টিভ ইনফরমেশনের জন্য আমাদের কোনো চেঞ্জ করতে হয় তাহলে এই চেঞ্জ ম্যানেজমেন্টটাও আসলে প্রসেসের মধ্যে দিয়ে এবং যতটা পারা যায় রিস্ক রিডিউস করে বা রিস্ক মিনিমাইজ করে এটাকে ইন্ট্রোডিউস করা বা নিউ প্রবলেমগুলোকে সলভ করার জন্য ডকুমেন্টেড করে আপডেটেড সিস্টেমটাকে ডেপ্লয় করা। এরপর আছে নলেজ শেয়ারিং, আমরা যদি প্রিভিয়াস কোনো ইনফরমেশন থেকে এরকম জেনে থাকি কি কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়েছিল ওইটা রুট কজ অ্যানালাইসিস করে এইটা নলেজটা প্রত্যেকটা এমপ্লয়ির মাধ্যমে মধ্যে শেয়ার করে দেওয়া, যেন যারা এই রিলেটেড কাজ করে তারা এটাকে প্রপার অ্যাটেনশন দিতে পারে, প্রপার থ্রু ডকুমেন্টেশনের মাধ্যমে শেয়ার করা। এবং ফাইনালি যেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং টু এনশিওর দ্যাট লেসন্স আর লার্ন অ্যান্ড অ্যাপ্লাইড টু ফিউচার ইনসিডেন্টস। মানে একবার শুধু বলে চলে আসলাম বা একবার বুঝাই দিলাম বিষয়টা এমন না, একটা ফ্রিকোয়েন্ট টাইম নিয়ে বা কন্টিনিউয়াস, সেটা কন্টিনিউটি বিজনেসের নেচার অনুযায়ী 1 মান্থ 2 মান্থ 3 মান্থ অথবা উইকলি, যেটার যে নেচার সেই অনুযায়ী আসলে এখানে নলেজ শেয়ারিং এবং কন্টিনিউয়াস লার্নিং ডেভেলপ করতে বলা হয়েছে। এরপর প্রিভেন্টিভ মেইনটেনেন্সের ক্ষেত্রে আইটি ইনফ্রাস্ট্রাকচারের হার্ডওয়্যারের আপগ্রেডেশন, পারফরমেন্স অ্যানালাইসিস, সফটওয়্যারের আপডেটিং, হ্যাঁ, এবং প্রয়োজন অনুযায়ী ইমপ্লিমেন্টেশন পার্টনারদের সাথে যোগাযোগ করে রিলেটেড প্যাচগুলোকে অ্যাপ্লাই করা, এই পার্টটুকু হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স। এইগুলো যদি আমরা কন্টিনিউয়াস করি তাহলে সিস্টেমটা অ্যালাইভ থাকবে অথবা হঠাৎ করে বড় ধরনের এরর হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এরপর আছে এক্সপ্লেইন ম্যানেজিং চেঞ্জেস সিস্টেমেটিক্যালি, মেইনটেইনিং সিস্টেম সেটআপস, হ্যান্ডলিং সফটওয়্যার আপডেটস অ্যান্ড এনশিওরিং টাইমলি অ্যাপ্লিকেশন অফ সিকিউরিটি প্যাচেস। এই যে লাস্টের যে আইটেমটা এটা হচ্ছে কোন সময়ে কোন প্যাচটা দিতে হবে, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য বলছে যে আমরা যখনই কোনো কাজ করব ওইটার সিস্টেমেটিক্যালি যদি আমরা মেনটেন করি, সিস্টেম সেট আপের যে রিকোয়ারমেন্ট এবং সফটওয়্যার আপডেটগুলো যদি প্রপার হ্যান্ডেল করা যায় তাহলে আমাদের এখানকার এরর বা থ্রেটগুলোকে মিনিমাইজ করার সুযোগ আছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে ম্যানেজিং চেঞ্জেস সিস্টেমেটিক্যালি, এটা হচ্ছে প্রাইমারি পার্ট। যে চেঞ্জটা আমরা আনতে চাই এটা কেন হবে, এই জন্য কি হয়
প্রত্যেকটা পরিবর্তনের জন্য বা আপগ্রেডেশনের জন্য চেঞ্জ রিকোয়েস্ট প্রয়োজন হয়। চেঞ্জ রিকোয়েস্ট কিরকম দরকার, যে কেন এই চেঞ্জটা লাগবে, ইউজারের দিক থেকে একটা রিকোয়েস্ট জেনারেট করা, ওই জেনারেটেড রিকোয়েস্টের ভিত্তিতে তারা আসলে অ্যানালাইসিস করে দেখবে যে এইটা কোন রিলেটেড প্রবলেম, কি ধরনের চেঞ্জ লাগবে হার্ডওয়্যারে, সফটওয়্যারে, অথবা প্রসেসে, অথবা যে রিকোয়েস্ট করছে তার সাথে কথা বলে জানা যে ওর কাজ করতে কি প্রবলেম হচ্ছে, কেন সে চেঞ্জটাকে রিকোয়েস্ট করছে। এই জন্য এই চেঞ্জ রিকোয়েস্টটাকে আসলে প্রপারলি অ্যানালাইসিস করা, এবং যদি ফাইনালি আসলে এটা মনে হয় যে এই চেঞ্জটা আসলে প্রয়োজন, তখন এটাকে ইম্প্যাক্টফুল করে এটাকে অ্যানালাইসিস করে রিস্ক অ্যাসেট করে চেঞ্জের জন্য রিকোয়েস্ট সাবমিট, ফাইনাল সাবমিট। দেন চেঞ্জ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যে এই চেঞ্জটা করলে আমাদের এই সফটওয়্যারে বা এই সার্ভারে কি পরিবর্তন হতে পারে। তাহলে আমাদের ওইটুকু পার্টও জানা দরকার যে আমরা যে চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য রিকোয়েস্টটা পেলাম, ওইটা চেঞ্জ করার পরে আমার এখানে ইম্প্যাক্ট কি হতে পারে। হ্যাঁ, পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই থাকবে, পজিটিভ ইম্প্যাক্ট না থাকলে তার বিজনেস হাউস বা কর্পোরেট হাউস ওই চেঞ্জটা ইমপ্লিমেন্টেড করতে চাইবে না। বাট পজিটিভ ইম্প্যাক্ট চিন্তা করলেও যদি অপারেশনে অন্য কোথাও কোনো থ্রেট থাকে বা কোলাবোরেটিভ কোনো থ্রেট থাকে, ওইটাকেও রিস্ক অ্যানালাইসিসের আন্ডারে নিয়ে আসা। তাহলে এখানে বলছি কি, বিফোর দ্য চেঞ্জ ইজ অ্যাপ্রুভ ইটস পোটেনশিয়াল ইম্প্যাক্ট অন দ্য সিস্টেম, ইউজার অ্যান্ড বিজনেস প্রসেস মাস্ট বি অ্যাসেসড। তাহলে এই প্রক্রিয়াটা কমপ্লিট করে তারপরে রিস্ক অ্যাসেসমেন্ট ইজ অফেন ডান টু এনশিওর দ্য চেঞ্জ ওন্ট লিড টু আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস। তাহলে যেইটুকু পরিমাণ পর্যন্ত আমরা মেনটেন করতে পারবো, আনইনটেন্ডেড পর্যন্ত যাবে না, আমাদের রেডিনেস আছে ওই পর্যন্ত চেঞ্জ আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারি। দেন এটা অ্যাপ্রুভাল স্টেজে নিয়ে যাওয়া, কারণ চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল সবসময় একটা নির্দিষ্ট কমিটি থেকে হয়। অনেক জায়গায় এটা বলে এটাকে বলে চেঞ্জ অ্যাডভাইজরি বোর্ড, বা কোথাও বলে দোজ চার্জ উইথ গভর্নেন্স, কখনো বলে স্টিয়ারিং কমিটি। যেটার জন্য যেই কমিটি থাকুক তাদের কাছ থেকে প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে অ্যাপ্রুভাল করে, হায়ার অ্যাপ্রুভাল বা হায়ার লেভেলের অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল করে এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য দেওয়া। এবং কখন চেঞ্জটা করবে এটাও বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে, ক্রিটিক্যাল টাইম অ্যানালাইসিস করে ইমপ্লিমেন্টেশনের জন্য শিডিউল করা। দেন ইমপ্লিমেন্টেশন প্ল্যান, ইমপ্লিমেন্টেশন প্ল্যানের প্রাইমারি কাজ হচ্ছে যেই পার্টে ইমপ্লিমেন্ট হবে বা যেখানে চেঞ্জটা ক্রিয়েট হবে ওইটার জন্য ইনক্লুডিং টাস্ক কি কি থাকবে, ওটার জন্য কে রেসপন্সিবল, রোলসগুলো অ্যানালাইসিস করতে হবে, এবং কোন সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। টাইম লাইন, টাইম লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি সঠিক সময়ে কাজটা না করতে পারি তাহলে এইটার জন্য অ্যাসোসিয়েটেড প্রবলেম আরও হতে পারে, যেটা আমরা একটু আগে বললাম যে কোলাবোরেটিভ প্রবলেম। দেন আছে রিভিউ অ্যান্ড ডকুমেন্টেশন। পোস্ট ইমপ্লিমেন্টেশনে যেরকম আমরা একটু আগে বললাম যে পোস্ট ইনসিডেন্টে রিভিউ করি, সিমিলারলি এখানেও ইমপ্লিমেন্টেশনের পরবর্তী ধাপে পোস্ট ইমপ্লিমেন্টেশনের রিভিউ, এবং এটা ডকুমেন্টেড করে অন্য ইউজারদের মাধ্যমে জানায় দেওয়া যে পরবর্তীতে এই ধরনের কোনো প্রবলেম হলে তারা এটা রিসলভ করতে পারবে। পরের আইটেমটা ছিল আমাদের মেইনটেইনিং সিস্টেম সেটআপ। সিস্টেম সেটআপের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের কনফিগারেশনের রিকোয়ারমেন্ট। কনফিগারেশন রিকোয়ারমেন্ট কয়েকভাবে হয়, সিস্টেমের জন্য আমাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, অথবা ইনফরমেশন বা ডাটার জন্য আমাদের ডাটাবেজের ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট বা কনফিগারেশন রিকোয়ারমেন্ট ফর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কাজে এই দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি পার্ট। এই দুইটা প্রাইমারি পার্টকে ম্যানেজ করার জন্য বিভিন্ন ভার্সনের সফটওয়্যার অথবা হার্ডওয়্যার বা বিভিন্ন ধরনের সিস্টেম মেনটেন করতে হয়। এইটাও রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে প্রপার ভার্সন কন্ট্রোল ম্যানেজ করে আমাদেরকে মেনটেন করতে। তাহলে তিনটা পার্ট এখানে: কনফিগারেশন বেজ লাইন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, ডাটাবেজ, এবং ভার্সন কন্ট্রোল। কোন ভার্সনটা কার পরে আমরা ইমপ্লিমেন্ট করব সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাও ইমপ্লিমেন্টেশন দেওয়া। সিস্টেম মনিটরিং অ্যান্ড অডিটিং, এই পার্টটা আসলে কখনো কখনো ইনফর্ম সিস্টেম অডিটররা করে থাকে, কখনো কখনো ওইখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটর বা ওই প্রতিষ্ঠানের যারা সিস্টেম অ্যাডমিন তারা করে থাকে। তো দুইটা পার্ট, একটা হচ্ছে বাইরের থেকে কাউকে ইনফরমেশন সিস্টেম অডিটর হিসাবে বা আইটি ইনফরমেশন টেকনোলজি অডিটর হিসাবে ইনভাইট করে তাদেরকে দিয়ে রিভিউ করানো, অথবা ইন্টারনাল যারা টিম মেম্বার আছে যারা আসলে অ্যাডুকুয়েট নলেজ বা টেকনিক্যাল নো হাউ মেনটেন করে তাদেরকে দিয়ে এটা রিভিউ করানো। এই রিভিউয়ের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সিস্টেমটাকে এমনি মনিটর করা, আর একটা হচ্ছে অডিট ট্রেইলের কনফিগারেশন বা অডিটের পার্টগুলোকে
রেগুলারলি রিকোয়ারমেন্ট অনুযায়ী, রিকোয়ারমেন্ট বেসড অন রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে মেনটেইন করা, যেন এখানে কোনো ভালনারেবিলিটিস বা কোনো ধরনের ডেভিয়েশন না থাকে, মিসকনফিগারেশন না থাকে সিস্টেম রিকোয়ারমেন্টের বাইরে। এই পার্টগুলোকে রেগুলার বেসিসে আসলে অডিটের আন্ডারে রিভিউ করা। হ্যান্ডলিং সফটওয়্যার আপডেটের দুইটা কম্পোনেন্ট আসলে এখানে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে সফটওয়্যার আপডেটটা আমরা নিচ্ছি এটা কতটুকু প্ল্যান্ড ওয়েতে করা, বা ওইটা আমাদের এখানে আসলে প্রয়োজন কিনা, সেটার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এবং ইমপ্লিমেন্টেশনের আপডেট। তো সফটওয়্যারের আপডেট দুইভাবে একটু আগে বললাম, যে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ আপডেট, টেস্টিং ডাটাবেস এবং বা টেস্টিং আপডেট এবং রোল আউট স্ট্র্যাটেজি। তো রোল আউট স্ট্র্যাটেজি করে যদি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি ক্রিটিক্যাল সিস্টেম থেকে বা সফটওয়্যার আপডেটের রিকোয়ারমেন্ট থেকে, তখন কি করে ইনক্রিমেন্টালি এটা একটা বেনিফিট জেনারেট করে সিস্টেমের মধ্যে, বা আমাদের প্রোভাইড করে সার্ভিসের ক্ষেত্রে একটি ইনক্রিমেন্টালি বেনিফিট। তো এইটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের আপডেটগুলো কি কি দরকার, যে অটোমেটিক এটাকে আপডেট করা যায় কিনা, কারণ কখন কোনটা আসলে আমাদের আপডেট করতে হবে এটা ম্যানুয়াল সিস্টেম হলে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যেতে পারি। যদি এটার জন্য কোনো ইন্টিগ্রেটেড টুলস বা অটোমেটেড সিস্টেম ম্যানেজ করা যায়, তাহলে সিস্টেম যখনই আপডেট রিকোয়ারমেন্ট হবে ওইখানে আপডেটটাকে সে অটোমেটিক্যালি ইনস্টল করতে পারে প্যাচ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, বা যদি আমাদের অন্য কোনো পাপেট সিস্টেম থাকে সেটার মাধ্যমে এটা কমপ্লিটলি অটোমেটেড সিস্টেমে ডেপ্লয় করতে পারে, অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি করলে এটার জন্য স্পেসিফিক সফটওয়্যার বা স্পেশালাইজ সিস্টেমের জন্য ম্যানুয়াল রিকোয়ারমেন্ট হয়, অথবা কখনো কখনো ম্যানুয়াল কাজ করতে গিয়ে ভুলে গেলে ইন্টারভেনশন হয়। সেই ক্ষেত্রে আপডেটেড অটোমেটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট সিস্টেম মেনটেন করতে পারাটাই বেটার স্ট্র্যাটেজি। এরপরে মনিটরিং পোস্ট আপডেট পারফরমেন্স, কোনো সফটওয়্যার আপডেট করার পরে ওইটা আমাদের মনিটর করে দেখতে হবে যেটাও আসলে আগের সিস্টেমের সাথে কনফিগারেশনটা প্রপারলি কাজ করতেছে কিনা। কনফিগারেশন প্রপার কাজ করলে যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক আছে এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য, ওই বেঞ্চমার্ক অনুযায়ী অ্যানালাইসিস করে এদেরকে রিভিউ করে দেখা যায় পারফরমেন্সটা আসলে সঠিক আছে। এই জন্য কি করি, কতগুলি মনিটরিং টুলস বা আমরা বেঞ্চমার্ক ইউজ করি। হ্যাঁ, কি করি আমরা আমাদের সার্ভারের হেলথ, অথবা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পারফরমেন্স, ইউজারদের ফিডব্যাক, টাইম ম্যানেজমেন্ট, এগুলো সব কিছু খেয়াল করে আমরা এটা মনিটরিং করে থাকি। এনশিওর টাইমলি অ্যাপ্লিকেশন অফ সিকিউরিটি প্যাচেস, যদি কোনো প্রতিষ্ঠানের আসলে সিকিউরিটি প্যাচ বা কোনো ডেভেলপমেন্ট প্যাচ এনশিওর করতে হয়, তাহলে সবার আগে ওই সিস্টেমের যারা ডেভেলপার বা যারা ওই সিস্টেম নিয়ে সিস্টেম সিকিউরিটি নিয়ে রেগুলার কাজ করে তাদের মাধ্যমে এটা করতে হবে। তাহলে ওদের দিয়েই প্রপার প্রসেসটা ম্যানেজ করা, অথবা যদি ইন হাউসে আমাদের টিম মেম্বার থাকে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো প্রপার জেনে নেওয়া। দেন আমরা এখানে প্যাচ আইডেন্টিফাই করতে পারবো, রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবো, কারণ আমরা যদি সিস্টেম সম্বন্ধে প্রপার না জানি বা সিস্টেম আমাদের অ্যাক্সেস না দিয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের এটা করার সুযোগ হয় না। এটা কেন বললাম, কারণ আমরা অনেক জায়গায় সফটওয়্যার সার্ভিস হিসেবে পারচেস করি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা সংক্ষেপে SaaS বলে, মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তাহলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে বা যাদের থেকে আমরা পারচেস করেছি তাদের কাছ থেকে প্রপার অথরাইজেশনটা নিয়ে আমাদেরকে টেস্টিং এবং ভ্যালিডেশন করতে হবে এবং প্রপার টাইমলি ডেপ্লয়মেন্ট করতে হবে। আমরা একটু সংক্ষেপে বলছি এখানে, কারণ একই রকম কাজ আমরা আগেও যা করেছি সেম এখানেও কোনো আপডেট বা প্যাচ ডেভেলপমেন্টের পর এটাকে আবার মনিটরিং করা, মনিটরিং ক্ষেত্রে অ্যাসেস স্ক্যানিং করে দেখা, কারণ এটা যেহেতু সফটওয়্যারের মধ্যে হবে এটা তো আর বাইরে থেকে চোখে দেখা যাবে না, এটার জন্য প্রপার একটা স্ক্যানিং বা টুলস প্রয়োজন হয়। সেই স্ক্যানিং টুলস ইউজ করে বা অডিট ট্রায়াল ইউজ করে আমরা এটা অ্যানালাইসিস করে দেখতে পারি যে এই আপডেটটা বা সফটওয়্যার প্যাচটা প্রপারলি কাজ করতেছে, এখানে কোনো প্রবলেম নাই। এটা আমাদের মনে হয় লাস্ট পার্ট, আউটলাইন, ডিফাইনিং, নেগোশিয়েটিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড মনিটরিং অ্যাগ্রিড আপন সার্ভিস লেভেল বিটুইন আইটি অ্যান্ড স্টেক হোল্ডার। তো যাদের কাছ থেকে আমরা সার্ভিস নিব বা যাদের কাছ থেকে সফটওয়্যার পারচেস করি তাদের সাথে আমাদের একটা কন্টিনিউয়াস বিজনেসের জন্য একটা এগ্রিমেন্ট রাখতে হয় যেন আমরা আসলে তাদের কাছ থেকে সঠিক সময়ে সঠিক সার্ভিসটা পেতে পারি। তাহলে এইটার জন্য আমাদের সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা সংক্ষেপে SLA মেনটেন করতে হয় আইটি অর্গানাইজেশন এবং স্টেক হোল্ডার অথবা আইটি সার্ভিস প্রোভাইডার অ্যান্ড অর্গানাইজেশন। তাহলে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যখনই আমরা করব তখন আমাদের কতগুলি পার্ট অর্গানাইজেশনের সাইড থেকে ডিফাইন করে নিতে হবে যে আমাদের আসলে কি ধরনের সার্ভিস রিকোয়ারমেন্ট, আমরা তো সব সার্ভিস আমাদের হয়তো লাগবে না, তাহলে কি ধরনের সার্ভিস রিকোয়ার্ড এটাকে অ্যানালাইসিস করা দরকার। এবং আইটি টিম বা অর্গানাইজেশনের জায়গা থেকে এক্সপেক্টেড কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো অ্যানালাইসিস করে
ডিফাইন করা। তাহলে স্কোপ ডিফাইন করাটা হচ্ছে প্রাইমারি টাস্ক, হ্যাঁ, বা স্কোপ ডিফাইন করে স্টেক হোল্ডারের সাথে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হচ্ছে প্রাইমারি টাস্ক। তারপর হচ্ছে ম্যাট্রিক্স গুলো সেট করা, যে কোন কোন সময় তাদের কাছ থেকে আমরা কি সার্ভিস চাই, কত কুইকলি চাই, যেমন রেসপন্স টাইম, রেজুলেশন টাইম, আপ টাইম, অ্যাভেলেবিলিটি, ক্যাপাসিটি, স্ক্যাবিলিটি এবং স্ক্যালিবিলিটি এবং সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স। তাহলে এখানে প্রথম যেটা বলছি রেসপন্স টাইম, যে আমরা যদি কোনো রিকোয়েস্ট রাখি আমাদের সার্ভিস প্রোভাইডারের কাছে, তাহলে উনি কত সময়ের মধ্যে আমাকে রেসপন্স করবে। তার তো আরো অনেক ক্লায়েন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে উনি কত সময়ের মধ্যে রেসপন্স করবে, কারণ এই রেসপন্স টাইমটা খুবই ইম্পর্টেন্ট। যে আমার বিজনেসটা যদি এমন হয় যে আমি আসলে 5 মিনিট সময় ধরে আমার সার্ভিস আনইন্টারাপ্টেড, কি বলে, ইন্টারাপ্ট হলে আমার ফাইন্যান্সিয়াল লস হতে পারে, বা 5 মিনিট না, এটা হয়তো 2 ঘন্টা পর্যন্ত হইলে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে রেসপন্স টাইমটাও আমাদের এই স্কেলেবল টাইমের সাথে ম্যাচ করে তাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে। যদি এমন খুবই সেন্সিটিভ ডাটা হয়, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হয়, তাহলে আমাদেরকে ওইভাবেই এগ্রিমেন্ট করতে হবে যেন আমরা তাদের থেকে রিয়েল টাইম হেল্প পেতে পারি। এরপর রেজুলেশন টাইম, প্রথমে হচ্ছে তারা কত কুইকলি আমাদের রিকোয়েস্টে রেসপন্স করবে এবং তারা কত কুইকলি ওই প্রবলেমটা আমাদেরকে সলভ করে দিবে। এরপর আছে আপ টাইম অ্যাভেলেবিলিটি, যে তাদের কাছ থেকে আমরা যদি সিস্টেম পারচেস করি বা তার এই সার্ভিস এগ্রিমেন্টে থাকি, তাহলে তারা আমাদের সিস্টেমটাকে সবসময় অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবে, কখনো এটা ইন্টারাপ্ট হবে না। এটাও একটা তাদের দিক থেকে অ্যাসুরেন্স। এবং তাদের থেকে আমরা কত সময়ের মধ্যে, কত অল্প সময়ের মধ্যে হাই লেভেলের পারফরমেন্সটা নিতে পারি। এবং আমাদের যদি পিক ইউজার হয়, সর্বোচ্চ পরিমাণের ইউজার যদি আমাদের সিস্টেমে একসাথে ইন্টিগ্রেটেড থাকে বা লগ ইন করা থাকে, তাহলেও আমাদের সিস্টেমটা ফেল করবে না, এরকম একটা স্কেলেবল অ্যানালাইসিস তাদের সাথে আমরা করে রাখতে পারি। অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, তাদের সাথে যদি আমরা কাজ করি সিস্টেম ডেভেলপমেন্টের পরে থেকেও, তাহলে পরবর্তীতে তারা আমাদেরকে কিভাবে এই সিকিউরিটিগুলো মেনটেন করে দিবে, বা কিভাবে আমরা আমাদের রেগুলেটরি কমপ্লায়েন্সগুলো মেনটেন করতে পারি। দেন আছে এস্টাবলিশড এক্সপেকটেশন, তাহলে এইগুলো অ্যানালাইসিস করার পরে তাদেরকে আমাদের একটা এরকম চ্যানেল এস্টাবলিশ করতে হবে যে কত সময়ের মধ্যে তাদের কাছ থেকে আমরা কি কি সাপোর্ট পাই। তো এইগুলো হচ্ছে অর্গানাইজেশনের দিক থেকে রিকোয়ারমেন্ট। এখন এটা নিয়ে যিনি সার্ভিস প্রোভাইডার তার সাথে আমাদের একটা নেগোশিয়েট করতে হবে, নেগোশিয়েট ফর সার্ভিস ডেলিভারি ডাউন টাইম, রেসপন্স টাইম, নেগোশিয়েট ফর ফাইন্যান্সিয়াল পার্ট, নেগোশিয়েট ফর ইফ দে আর আনএবল টু প্রোভাইড সার্ভিস, তাহলে ওই সময় আমাদের তারা কি ক্ষতিপূরণ দিবে বিজনেসের নিড অনুযায়ী। এবং ওইটার সাথে আমাদের লিগেল এবং পটেনশিয়াল কনসিডারেশনগুলো কি কি আছে। ইমপ্লিমেন্টেশন অফ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, এইটা এগ্রিমেন্ট হয়ে গেলে ইমপ্লিমেন্টেশনটাও তখন থেকে শুরু হয়ে যায়। তখন কমিউনিকেশনের জন্য এস্টাবলিশ চ্যানেল প্রয়োজন হয়, যে আমরা কিভাবে আমাদের প্রবলেমগুলো ওদেরকে জানাবো বা আমাদের সার্ভিস প্রোভাইডারকে জানাবো। তাহলে সার্ভিস প্রোভাইডার যতক্ষণ পর্যন্ত জানতে পারবে না যে আমার এখানে কোনো প্রবলেম আছে, ওনারা তার সার্ভিস প্রোভাইড করতে হবে, কমিউনিকেশন চ্যানেলটা এস্টাবলিশ হতে হবে। দুইটা টিমের মধ্যে রিসোর্সের অ্যালাইনমেন্ট থাকতে হবে। দুইটা টিমের মধ্যে প্রসেসের যে টুলসের রিকোয়ারমেন্ট, দেখা গেল যে ওনারা বলে যে আপনাদের এই টুলসটা ওপেন করেন, ওই টুলসটাও আমাদের অ্যাভেলেবেল থাকতে হবে, যেন আমরা ব্যাকআপ রিসোর্সটা মেনটেন করি। কারণ ব্যাকআপ রিসোর্স যদি মেনটেন না করি, তাহলে যখনই রিকোয়ারমেন্ট হবে আবার নতুন করে ব্যাকআপ রিসোর্স পারচেস করতে গেলে এটার জন্য টাইম দরকার হবে, তখন আর প্রপার ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ওয়ার্ক করবে না। এই জন্য সবসময় আমাদের টুলসগুলো অ্যাভেলেবেল রাখার চেষ্টা করতে হবে, যে রিকোয়ার্ড টুলসগুলো থাকে, মনিটরিং টুলস এবং সিস্টেমের রিকোয়ারমেন্ট রেসপন্স টুলস। দেন মনিটরিং অ্যান্ড রিপোর্টিং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। তো এইখানে আমরা খেয়াল করব যে আমরা তাদের কাছ থেকে কন্টিনিউয়াস মনিটরিং রাখবো, মানে তাদের সাথে কন্টিনিউয়াস মনিটরিং রাখবো, তারাও আমাদের সিস্টেমের উপরে একটা মনিটরিং রাখবে। এবং এইটা কিভাবে ডিফাইন করা যাবে তার জন্য কিছু কেপিআই সেট করা থাকবে, রেসপন্স টাইমের ভিত্তিতে হতে পারে, রেজুলেশন টাইমের ভিত্তিতে, সিস্টেম আপ টাইমের ভিত্তিতে, অথবা টিকিটস ভলিউমের ভিত্তিতে, কতগুলো টিকিট আমরা তাদেরকে, মানে কতগুলো রিকোয়েস্ট তাদেরকে রাখছি, তো কতগুলো রিকোয়েস্টে তারা আমাদেরকে প্রবলেম সলভ করছে বা সার্ভিস প্রোভাইড করছে, এরকম ডিটেইল আমাদের কিছু ইনফরমেশনের উপর ভিত্তিতে কেপিআই অ্যানালাইসিস করে তাদের মাধ্যমে আমাদের অপারেশনটা কন্টিনিউ করতে। তারপরে কি থাকবে যে নন কমপ্লায়েন্স, তারা যদি কোনো ইনসিডেন্ট ম্যানেজ করতে গিয়ে নন কমপ্লায়েন্স করে, এটার জন্য তাদের কাছ থেকে আমাদের কি প্রসেসে আমরা এসকেলেশন করব, এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্টের সিগনিফিকেন্ট চেঞ্জেস বা বিজনেস এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ যদি করে দেয়, তাহলে ওইটার জন্য আমাদের প্রপার ফিডব্যাক এবং ব্যাকআপটা মেনটেন করতে হবে। কারণ নন কমপ্লায়েন্স হলে ইনভেস্টিগেশনের পার্ট আছে বা আদার রেগুলেটরি পার্ট আছে, ওই পার্টের জন্য আমাদেরকে রেডি থাকা।
কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা আসলে এর আগের মতোই, যে মনিটরিং ফিডব্যাকের মতোই কন্টিনিউয়াস আমাদের এই বিজনেস এনভায়রনমেন্টে রিভিউ লুপে থাকবে, তারা এগুলো রিভিউ করবে এবং তাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের সার্ভিসগুলোকে তারা রিভিশন করে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অথবা প্রবলেমগুলো যদি থাকে তাহলে ওটা নিড বেসিসে সার্ভিস লেভেল অনুযায়ী তারা এগুলোকে অনগোয়িং অ্যালাইনমেন্টে রাখবে আমাদের পুরো অপারেশনটাকে। দেন কন্ডাক্ট পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ, তাইলে আমরা পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউর আগে পোস্ট ইনসিডেন্ট ম্যানেজমেন্ট রিভিউ দেখেছি, এটার সাথে ওইটার খুব বেশি তফাৎ নাই, বাট এখানে যেহেতু আমাদের এনহ্যান্সমেন্ট এবং ডকুমেন্টেশনের ব্যাপার থাকে এবং কিছু এক্সটার্নাল পার্টিও এখানে কাজ করে, কারণ কি এক্সটার্নাল পার্টির কাজ হচ্ছে যে এইখানে যে প্রজেক্টগুলো হয়েছে এই প্রজেক্টগুলো থেকে কিভাবে আমাদেরকে আরো নতুন নতুন প্রজেক্টে বা নতুন প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলসগুলোকে ডিফাইন করা যায়। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রিপেয়ার ফর দ্য রিভিউ, কি রিভিউ করবো এটার জন্য আমাদের একটা স্কোপ ডিফাইন করা, যে কোনটুকু পার্ট আমরা ইমপ্লিমেন্টেশনের পর রিভিউ করব। দেন অবজেক্টিভ সেট করা ওই রিভিউর জন্য, অবজেক্টিভ অনুযায়ী আমাদেরকে ওয়ার্ক প্ল্যান দাঁড় করানো, ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েটিং দ্য পারফরমেন্স অফ দ্য সিস্টেম অর সলিউশন, আইডেন্টিফাইং লেসনস লার্ন, এখান থেকে কি শিখলাম আমরা রিভিউ থেকে। দেন ওইটার সাথে রিভিউ টিম মেম্বার কারা কারা সংযুক্ত আছে এবং এখান থেকে আমরা কিভাবে ডকুমেন্টেশনগুলো নিব, কারণ একটা রিভিউ করলে এভিডেন্স বা ডকুমেন্ট না নিলে পরবর্তীতে রিভিউ নিয়ে আর টপ ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করা যাবে না, বা কোনো প্রবলেম হইলে রেজলিউশন করতে গেলে আবার পুনরায় সিস্টেমের আবার ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে। কাজে প্রজেক্ট প্ল্যান, বাজেট বা কি রিকোয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করছি বা কি কি আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জের পরে ওই লগে কি পরিবর্তন আসছে, এই সবগুলোকে অ্যানালাইসিস করে আমাদের এই ম্যানেজমেন্টগুলো একসাথে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউতে নিয়ে যেতে হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা কি অবজেক্টিভ নিয়ে রিভিউ করলাম আর ওই অবজেক্টিভটাকে কতটুকু কোয়ান্টিফাই করতে পারলাম, কি কারণে, কারণ যে অডিট বা অন্য যে কোনো পারপাসে যদি আমরা এটি স্পেসিফিক না করি তাহলে কোয়ালিটেটিভ জাজমেন্ট দিলে সব ক্ষেত্রে আমাদের সলভ হবে না। স্কোপ এবং ডেলিভারেবল দুইটার মধ্যে দিয়ে আমাদেরকে আসলে স্কোপ ডিফাইন করতে হবে এবং অল ডেলিভারেবলসগুলো যে অ্যাচিভ করছি সেটা কনফার্ম করতে হবে, বাজেট এবং রিসোর্স, টাইমলাইন এবং কোয়ালিটি অফ ইমপ্লিমেন্টেশন, যে ইমপ্লিমেন্টেশন আবার রিভিউ করলাম এটা কতটুকু কোয়ালিটি সার্ভিস দিচ্ছে বা কতটুকু কোয়ালিটি মেনটেন করে বিজনেস ডেভেলপমেন্টটা হয়েছে। ইভালুয়েট সিস্টেম পারফরমেন্স, এটার জন্য কতগুলো সিস্টেম টুলস থাকে ওইটার উপর ভিত্তিতে করে স্ট্যাবিলিটি বা রিলায়েবিলিটি টেস্ট করা হয়, কারণ সিস্টেম কখনোই খালি চোখে দেখে বা অপারেশন দেখে বোঝা যায় না, কতগুলি পারফরমেন্স মেজারমেন্ট টুলস বা স্ট্যাবিলিটি রিলায়েবিলিটি সিস্টেম থাকে এবং এটার সঙ্গে আমাদের ফিডব্যাক ইউজারদের এবং সিস্টেম ইন্টিগ্রেশন। সিস্টেম ইন্টিগ্রেশনটা কেন দরকার, কারণ আমাদের সিস্টেম যদি সঠিকভাবে কাজও করে, আমরা যদি কোনো থার্ড পার্টি টুলস ইউজ করি বা অন্য কোনো কারোর সাথে আমাদের বিজনেসের অ্যালাইনমেন্ট থাকে তাহলে ওই ইন্টিগ্রেশনটাও প্রপারলি ইফেক্টিভলি কাজ করছে কিনা এটাও কনফার্ম করা আমাদের এই ইমপ্লিমেন্টেশন রিভিউর একটা কম্পোনেন্ট, সিস্টেম ইন্টিগ্রেশন একটা মূল পার্ট এখানে। এরপর আছে আইডেন্টিফাই চেঞ্জেস অ্যান্ড ইস্যুস, যদি আমাদের রিভিউ থেকে এরকম কোনো কিছু আইডেন্টিফাই হয় যেখানে চেঞ্জ করতে হবে তাহলে কি কি চেঞ্জ দরকার এটাকে ডিটেল রিপোর্ট আকারে আনা, মানে প্রজেক্টটাকে ওইখান থেকে ফেজ বাই ফেজ ডেভেলপ করে আনা। আনএক্সপেক্টেড টেকনিক্যাল প্রবলেম, এটা তো আসলে চেঞ্জ করা যাবে না, এটা রিজলভ করতে হবে। সিস্টেম ইন্টিগ্রেশনের ফেইলিওর বা সিস্টেম সফটওয়্যারের ফেইলিওর অথবা এমন কোনো আনসিন ভালনারেবিলিটিস অ্যারাইজ করছে যেটা আসলে আমাদের আগে থেকে এক্সপেকটেশনে ছিল না বা আমরা কেউ জানতাম না, এরকম বাদ দিলে ইউজারদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে গ্যাপ অ্যানালাইসিস করা তাদের নলেজ এবং রিকোয়ারমেন্টের মধ্যে, এবং কমিউনিকেশন ব্রেকডাউন, দেখা গেলো কোনো কারণে স্টেক হোল্ডারদের মধ্যে আসলে কমিউনিকেশন ব্রেকডাউন হয়েছে প্রজেক্ট লাইফ সাইকেলে ইমপ্লিমেন্টেশনের সময়, অথবা ম্যানেজমেন্টের এখানে কোনো ইস্যু আছে যেটা ম্যানেজমেন্ট চেঞ্জ করতে চায় না অথবা ম্যানেজমেন্ট এইটাকে আসলে প্রপারলি এক্সিকিউট করে নাই। এরপর আছে অ্যাসেস দ্য প্রজেক্টস ইম্প্যাক্ট অন দ্য বিজনেস, যেই প্রজেক্টটা আমরা এই বিজনেসে ইমপ্লিমেন্ট করলাম রিভিউ করলাম ওইটাতে আমাদের এই বিজনেসে কি ইম্প্যাক্ট পড়ছে পজিটিভ অথবা নেগেটিভ। তাহলে বিজনেসের অবজেক্টিভের সাথে আমাদের এই প্রজেক্টের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা অ্যাকাউন্টেবল করা, অ্যাকাউন্টিং ফিগার থেকে ডিটারমাইন করা এবং বিজনেসের মেজারেবল বেনিফিটগুলোকে এনশিওর করা টার্মস অফ রেফারেন্স অনুযায়ী অথবা কস্ট সেভিং ওয়েতে যে বিজনেসটা আমরা করতে পারছি এটাকে এনশিওর করা। স্টেক হোল্ডারদের স্যাটিসফ্যাকশন, অনেক ক্ষেত্রে মনিটারি ভ্যালুতে যদি আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এনশিওর করতে নাও পারি তখন দেখা যায় অ্যাটলিস্ট স্টেক হোল্ডারও যদি স্যাটিসফাইড হয় বেসড অন আওয়ার সার্ভিস অ্যান্ড ডেলিভারি, তাহলে এটাও হয়তো আমাদের বিজনেসের একটা এনহ্যান্সমেন্ট বা বিজনেসের ইম্প্যাক্ট। আর ফাইনালি হচ্ছে যে এই বিজনেসের অপারেশন থেকে এক্সপিরিয়েন্স থেকে আমরা যা শিখলাম এটা ডকুমেন্টেড করে এরপরে এটা
ইমপ্রুভমেন্টের জন্য অ্যাকশন প্ল্যানগুলো নির্ধারণ করে নেওয়া। পিআইআর রিভিউয়ের মানে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউয়ের একটা ফ্রেমওয়ার্ক আছে, কি কি কাজ করতে হয় তার সংক্ষেপে একটু লেখা, কারণ পিআইআর রিভিউ নিয়ে অনেক সময় দেখা যায় রিপোর্ট লিখতে হয়, যদিও আমাদের এখানে এমসিকিউ নেচারের হচ্ছে পরীক্ষা হয়, কিন্তু আমাদের জানা থাকলে ভালো যে পিআইআর রিভিউয়ের রিপোর্টের কি কি কন্টেন্ট মিনিমাম থাকে, যেন ওই উপরের কথাগুলি নিচে আমরা একসাথে এক জায়গায় এনে দিয়েছি, যেন এটা দেখলে আমাদের ওই অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা থাকে যে পিআইআর রিভিউয়ের রিপোর্টটা কেমন হবে, কি কি ইনফরমেশন অ্যাটলিস্ট কভার করতে হবে। তো আমরা চ্যাপ্টার 2 মানে আমাদের লার্নিং অবজেক্টিভ 2 আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই ডকুমেন্টটা আপনাদের মেইলে দিয়ে দিব। এর পরের দিন হয়তো আমরা এই চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখন আমরা আজকে যে আলোচনা করলাম হয়তো আমি একটু অনেক ফাস্ট গিয়েছি, আপনারা না বুঝে থাকলে কোনো এরিয়াতে আমাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো যে এটা পুনরায় আবার আপনাদেরকে সহজ করে বুঝাই বলা যায় কিনা। আচ্ছা, স্যার মেলে না দিয়ে এখানে চ্যাট বক্সে দিলে হবে না? দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি চ্যাট বক্সে। তাহলে ওই মনে হয় এরকম যে চ্যাট বক্সে দিলে সম্ভবত এখনই ডাউনলোড করতে হবে আপনাদের, তাই না? হ্যাঁ স্যার, আমরা হচ্ছে কারণ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। কারণ হচ্ছে আপনার এই কল কেটে গেলে তখন তো নিশ্চয়ই এটা মনে হয় ইফেক্টিভলি ডাউনলোড করতে পারবেন না। জি স্যার। আমি এখনই দিচ্ছি এখন। দেখেন চেষ্টা করে যে ডাউনলোড করে নিতে পারছেন কিনা আপনারা, কারণ আপনাদের ডাউনলোড না হওয়া পর্যন্ত এটা কল কাটা যাবে না। সবার পক্ষ থেকে কি ডাউনলোড করা কমপ্লিট, নাকি কয়েকজন করে নিলে পরে আপনারা গ্রুপে শেয়ার করে নেবেন? স্যার গ্রুপে স্যার সিআর দিয়ে দিবে। ও আচ্ছা, আমাদের তাহলে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি কে? স্যার সাজ্জাদ স্যার ভাই আমি যে আছি স্যার। টান বলছে যে। ও আচ্ছা, আর ঠিক সাজ্জাদ আছে, ভাই আছে স্যার। ঠিক আছে সাজ্জাদ সাহেব, ধন্যবাদ তাহলে আপনাকে। এরপরে যদি কোথাও প্রয়োজন হয় আমাকে চেষ্টা করবেন কানেক্ট করে নিতে। আমার নাম্বার আপনাদের কাছে কি আছে, কন্ট্যাক্ট নাম্বার? না স্যার। আচ্ছা, আমি তাহলে এটাও চ্যাট বক্সে আপাতত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। হয়তো যদি ফোন ধরতে না পারি অবশ্যই পরবর্তীতে রেসপন্স করব, বা আমাকে টেক্সট করলে আরও ভালো, যে এটা দরকার। আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্টটা দিতে, যদি আমার কাছে থাকে অ্যাভেলেবেল, না থাকলে হয়তো একটু সময় নিয়ে তারপরে দিতে হবে। 01911453535। জি স্যার, পেয়ে গেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী দিন এই চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমার অনুরোধ থাকবে আপনারাও যতটুকু পারেন দেখবেন, সম্ভব হলে কিছু এমসিকিউ নিয়েও চর্চা করবেন, তাহলে কি পরীক্ষার সময় হঠাৎ করে একবারে মনে হবে না যে আমরা নতুন করে কিছু দেখতেছি। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।